তো আমরা আসলে এটা নাম দিয়েছিলাম যে বিগিনার্স গাইড টু সিস্টেমেটিক রিভিউ। কেন বিগিনার্স গাইড টু সিস্টেমেটিক রিভিউ দেওয়া হয়েছিল এটা যদি আমরা বলি, বিকজ গবেষণার যে মৌলিক ব্যাপারগুলা বা গবেষণার যে বিষয়গুলা এগুলো আসলে একদিনে শেখা কখনো সম্ভব হয় না। হ্যাঁ। আহ, এই যাত্রাটা যে কোনো স্কিল ডেভেলপ যদি আপনি করতে চান, সেটা নট অনলি যে একাডেমিক স্কিল, আপনি যদি এর বাইরে যেতে চান, আপনি সাপোজ আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে চাচ্ছেন, বা কোনো একটা পার্টিকুলার সফটওয়্যার স্কিল হতে চাচ্ছেন, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন, বা মেশিন লার্নিং শিখতে চাচ্ছেন, যেটাই করতে চান না কেন একটা সিঙ্গেল কোর্স করে আপনি কখনোই আসলে এই ডোমেইনে এক্সপার্ট হতে পারবেন না। এটার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে একটু ধারাবাহিক প্রক্রিয়া, যে আজকে কালকে পরশু আস্তে 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 আপনারা ধাপে ধাপে শিখবে। তো এটা যেহেতু একদম বিগিনার লেভেলের, এবং আমি আমার যতটুকু ধারণা যে সিস্টেমেটিক রিভিউ নিয়ে আমরা এখানে যারা আসছি কম্পারেটিভলি সবারই নলেজ লেভেল অলমোস্ট সেম। হ্যাঁ, হয়তো কম বেশি আমরা অনেকে ট্রাই করছি, শুরু করে কিছু দূর গিয়ে আবার শেষ করতে পারিনি। তো এরকম কিছু ব্যাপার নিয়ে আমরা আলোচনা করবো যে আসলে কিভাবে শুরু করতে পারি, শুরুর ধাপগুলা কি কি, এবং এটা কিভাবে এটা পাবলিশ করা যেতে পারে, সেই ব্যাপার নিয়ে আমরা টুকটাক কিছু আলোচনা করব। তো অলরেডি অর্পা আমার পরিচয় দিয়েছে। আমার সবচেয়ে বড় পরিচয় যেটা সেটা হচ্ছে যে আমি বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন বিএডিসি যশোরে আমার পোস্টিং ছিল, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কর্মরত আছে। আর এখানে হচ্ছে ডক্টর ফেলো হিসেবে এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট আমি পড়াশোনা করছি। তো দ্যাটস ইট। এবং এই জার্নিটা আপনাদের সাথে অন্যদের শেয়ার করব। তো আজকে আমরা সিস্টেমেটিক রিভিউতে চলে যাই। তো দেখেন, সিস্টেমেটিক রিভিউ এই টার্মটা যদি আমরা একটু পরিচয় হই, যে ইটস ভেরি, মানে কি বলবো, এই যে যে টার্মটা, এটাই কিন্তু আসলে এটাকে ডিফাইন করে দিচ্ছে যে আমরা এমন একটা রিভিউ করব যেটা হবে সিস্টেমেটিক, তাই না? তো রিভিউ আসলে বিভিন্ন প্রকার হতে পারে। একাডেমিক রিভিউ বা রিভিউ পেপার, যদি আমি যখনই রিভিউ বলবো তখনই আপনার ধরে নেবেন যে আমি রিভিউ আর্টিকেলের কথা বলছি। তো রিভিউ আর্টিকেল বলতে রিভিউ করা কি, আমরা কোনো একটা পার্টিকুলার কি বলবো, যে একটা প্রোডাক্টের উপরে, একাধিক প্রোডাক্টের উপরে আমরা একটু দেখাশোনা করে পড়াশোনা করে আমরা হচ্ছে যে দেখতে চাচ্ছি আসলে ঘটনাটা কি, এটার কেমন। আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখি যে আচ্ছা ঠিক আছে, একটা ফোনের হয়তো রিভিউ দিচ্ছে, একটা ক্যামেরার রিভিউ দিচ্ছে, যে কেমন ইটিসি ইটিসি। অর্থাৎ ওই পার্টিকুলার বিষয়বস্তুর উপরে তারা একটা ইনডেপথ স্টাডি করতেছে, ইনডেপথ স্টাডি করে আমাদেরকে জানাচ্ছে। তো সিস্টেমেটিক রিভিউটা হচ্ছে গবেষণার ক্ষেত্রে খুব কয়েকটা টার্মিনোলজি আপনাদেরকে মাথায় রাখতে হবে। দেখেন যে সিস্টেমেটিক রিভিউ স্ট্রাকচার্ড অ্যান্ড কম্প্রিহেন্সিভ মেথড। হ্যাঁ, এটা আপনাকে ভেরি স্পেসিফিক হতে হবে। দেখেন, অন্যান্য রিভিউ থেকে আমরা যদি জেনারেল, সাধারণ লিটারেচার রিভিউ আছে অনেক ক্ষেত্রে, শুধুমাত্র আমরা এটাকে আমরা সায়েন্টিফিক কমিউনিটিতে আমরা এটাকে নাম দিই ন্যারেটিভ রিভিউ। বাট সিস্টেমেটিক রিভিউ যেটা হয় সেটা হচ্ছে স্ট্রাকচার হতে হবে এবং একটা কম্প্রিহেন্সিভ মেথড ফলো করবে। হ্যাঁ। এবং অন্যভাবে যদি বলি, এটা হচ্ছে রিগোরাস এবং ট্রান্সপ্যারেন্ট মেথোডোলজিটা আমরা ফলো করবো। তো স্ট্রাকচার বলতে কি, এই টার্মিনোলজিগুলো একটু ডিফাইন করা দরকার। যে স্ট্রাকচার মানে হচ্ছে একটা নির্দিষ্ট নিয়ম মেনে আমরা ধাপে ধাপে এগোবো। হ্যাঁ, এই যে সিস্টেম, একটা নির্দিষ্ট সিস্টেম ফলো করে, একটা স্ট্রাকচার ফলো করে, সিস্টেমেটিক রিভিউর একটা স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচারটা ফলো করে আমরা ধীরে 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 আমরা একটা রিসার্চ কন্ডাক্ট যদি করতে পারি, সেটা হবে একটা সিস্টেমেটিক রিভিউ। এবং কম্প্রিহেন্সিভ কেন বলা হচ্ছে, কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে আপনি যে স্ট্রাকচারটা দাঁড় করালেন বা যে স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচার প্রত্যেকটা জিনিসকে আমরা কাভার করব, বা ওই পার্টিকুলার ডোমেইনে, আমরা যে ডোমেইনে গবেষণা করতে চাচ্ছি, যে বিষয়ের উপর আমরা গবেষণাটা করতে চাচ্ছি, এটা প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে আমাদের এখানে আমরা কাভার করব। এটা হচ্ছে আমাদের কিছু টার্মিনোলজি। এবার যদি আমরা ইভালুয়েটিং শব্দটা যদি আমরা বলি, যে দেখেন, ইভালুয়েটিং শব্দটা আমরা সাথে আমরা পরিচিত হবো, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা পেপার আমরা পড়াশোনা করব, এটা আমরা দেখব যে এই যে যে রিসার্চ পেপারটা, এই রিসার্চ পেপারটা কোয়ালিটিটা কেমন, এটার হচ্ছে যে যাচাই বাছাই করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে হচ্ছে আমরা এই প্রক্রিয়াটা হচ্ছে যে, আপনারা কাইন্ডলি এখন কোনো টেক্সট করবেন না, হ্যাঁ, এটা কনসেন্ট্রেশন ব্রেক হয়। তো যেটা হচ্ছে যে ইভালুয়েটিং মানে হচ্ছে যে আমরা যে রিসার্চ পেপারগুলো আমরা সিলেক্ট করব, সেটাকে হচ্ছে যে আমরা দেখবো এটা কোয়ালিটিটা কেমন, হ্যান ত্যান ইটিসি ইটিসি ইটিসি, সিনথেসাইজিং যদি আমরা বলি। আচ্ছা, তার আগে সিস্টেমেটিক রিভিউ বা রিভিউ আর্টিকেল সম্পর্কে যদি একটু ধারণা দিই, সেটা যদি একটু সহজ করি তাহলে বুঝতে সুবিধা হবে। যে অনেকগুলা, ধরেন আমি চাচ্ছি যে বাংলাদেশের ক্লাইমেট চেঞ্জের উপরে আমি একটু কিছু লেখালেখি করতে চাচ্ছি, তো তখন আমরা কি করি? আমরা যেটা, আমাদের যখন কোনো অ্যাসাইনমেন্ট করতে দেয়, আমরা বিভিন্ন আর্টিকেল পড়াশোনা করি, আমরা ওয়েবসাইটে যাই, গুগল করি, বা বিভিন্ন রিসার্চ পেপার পড়ি। তো অনেকগুলা পেপার থেকে আপনি সেখান থেকে কিছু তথ্য নিয়ে আপনি একটা একটা গবেষণা, নতুন গবেষণাপত্র যদি আপনি প্রডিউস করেন, সেটাকে আমরা বলি রিভিউ আর্টিকেল। অর্থাৎ দেখা যাচ্ছে যে ওই পার্টিকুলার ডোমেইনে আমরা দেখতে চাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে স্মার্টফোন ইউজের প্রভাবটা কেমন, এইটা নিয়ে আমরা গবেষণা করতে চাচ্ছি, একটা রিভিউ আর্টিকেল লিখতে চাচ্ছি। তাহলে আমরা কি করব? যে
আমার গবেষণা শুরুর আগে এই এই ডোমেইনে, অর্থাৎ আমি যে টপিক নিয়ে গবেষণা করতে চাচ্ছি, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে স্মার্টফোন ইউজের যে প্রভাবটা, এই প্রভাবটা কেমন, এইটা নিয়ে হয়তো বাংলাদেশে হয়তো 100টা গবেষণা হয়েছে। তাহলে আমি এই 100টা গবেষণার উপর তারা যে ফলাফলটা পাইছে, এই ফলাফলের উপর ভিত্তি করে আমি একটা একটা নতুন আর্টিকেল প্রডিউস করব বা নতুন রিসার্চ পেপার আমি তৈরি করব। এটা হচ্ছে আমরা রিভিউ আর্টিকেল বলে থাকি জেনারেলি। এখানে কোনো ফার্স্ট হ্যান্ড ডেটা থাকে না বা প্রাইমারি ডেটা থাকে না, বা আমরা সরাসরি আমরা ফিল্ডে গিয়ে বা আমরা কোনো ল্যাব থেকে আমরা কোনো তথ্য সংগ্রহ করি না। কমপ্লিটলি সেকেন্ডারি ডেটার উপর ভিত্তি করে আমরা যে গবেষণাপত্রগুলো তৈরি করি সেটাকে আমরা বলে থাকি রিভিউ আর্টিকেল বলে থাকি। হ্যাঁ। তো সিস্টেমেটিক রিভিউটা, এটা হচ্ছে রিভিউ আর্টিকেলের একটা প্রকারভেদ। সেটা হচ্ছে সিস্টেমেটিক রিভিউ। এরপর ন্যারেটিভ রিভিউ আছে। তারপর যদি আমরা বলি মেটা অ্যানালাইসিস, এটা সিস্টেমেটিক রিভিউর একটা অংশ। এরপর হচ্ছে আপনার স্কোপিং রিভিউ আছে, এটাও একটা অংশ। এরকম নানাবিধ অংশ থাকে, ধরন থাকে, এগুলো সবই বিভিন্ন প্রকার রিভিউ। বাট এই প্রত্যেকটা জিনিস যেটা করে থাকে সেটা হলো যে আপনার এক্সিস্টিং যে লিটারেচারটা আছে, এক্সিস্টিং লিটারেচারের উপরে ভিত্তি করে আমরা যদি কোনো রিসার্চ পেপার প্রডিউস করে থাকি, সেটা হচ্ছে রিভিউ আর্টিকেল। তো আরেকটা জিনিস বলি যে মিনিমাইজিং বায়াস। বায়াসটা হচ্ছে কি, যখন আমরা এই গবেষণাটা করব, সিস্টেমেটিক রিভিউটা আমরা যখন করতে যাব, তখন এখানে ব্যক্তিগত মতামত এর কোনো প্রভাব আমাদের এই গবেষণার উপরে পড়বে না। হ্যাঁ, এটা হচ্ছে আমরা বায়াস মিনিমাইজেশন করে থাকি সিস্টেমেটিক রিভিউতে। এরপর হচ্ছে রিলায়েবল কনক্লুশন হতে হবে। আমরা যে কনক্লুশনটা ড্র করব, এই কনক্লুশনটা আমাদের যে প্রোটোকলটা আছে, আমরা যে পদ্ধতি মেনে আমরা যে গবেষণাটা করলাম বা রিভিউ পেপারটা লিখলাম, এটার উপর ভিত্তি করে আমাদের কনক্লুশন দিতে হবে। এটা কি হবে, যে বিশ্বাসযোগ্য একটা কনক্লুশন হবে। এবং রিগোরাস কেন বলা হচ্ছে, রিগোরাস টার্মটার সাথে আমরা অনেকেই পরিচিত, যে এটা একটু জটিল নিয়ম। একাডেমিতে এটাকে আমরা বলতেছি যে একটা কঠিন নিয়ম মেনে ফলো করবে। অর্থাৎ কিছু রুলস এবং রেগুলেশন আছে, এই রুলস রেগুলেশনের বাইরে আপনি যেতে পারবেন না। এই নিয়মগুলো আপনাকে ফলো করতে হবে। এবং ট্রান্সপ্যারেন্ট শব্দটা এখানে বারবার ইউজ হবে। ট্রান্সপ্যারেন্ট মানে হচ্ছে আপনি কিভাবে গবেষণাটা করলেন, এই প্রত্যেকটা ধাপ এখানে হচ্ছে আপনার গবেষণাপত্রে লেখা থাকবে, যে আমি এইভাবে 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 গবেষণাটা করছি। এত ক্লিয়ারলি লেখা থাকবে, যাতে করে কি হবে যে একজন আমি যে গবেষণাটা করছি, এই গবেষণাটা অন্য একজন গবেষক চাইলে হুবহু কপি করতে পারবে। এতটা ক্লিন থাকতে হবে, এতটা ট্রান্সপারেন্ট থাকতে হবে আমার রিসার্চ মেথোডোলজিটা। ওকে। তো সিস্টেমেটিক রিভিউটা সম্পর্কে আরেকটু বলি, যে এ সিস্টেমেটিক রিভিউ ইজ এ স্ট্রাকচার্ড অ্যান্ড কম্প্রিহেন্সিভ মেথড অফ গ্যাদারিং, ইভালুয়েটিং অ্যান্ড সিনথেসাইজিং অল অ্যাভেলেবল রিসার্চ এভিডেন্স অন এ স্পেসিফিক রিসার্চ কোয়েশ্চেন। অর্থাৎ একটা রিসার্চ কোশ্চেন আমাদের থাকবে, যে এটা হতে পারে যে আহ, যেটা আমি একটু আগে বললাম যে স্মার্টফোন ইউজের উপরে মনস্তাত্ত্বিক প্রভাব কি হতে পারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে, এটা আমার কোশ্চেন। এইটার জন্য আমার এক্সিস্টিং যে রিসার্চ পেপারগুলো আছে, গুগল স্কলার হতে পারে বা বিভিন্ন জায়গা থেকে যে আমরা ডাউনলোড দেই না, এইখান থেকে আমরা দেখব যে কোন কোন গবেষণা হয়েছে। এইখান থেকে আমরা কি করব, আমরা হচ্ছে গবেষণাপত্রগুলোকে কালেক্ট করে তাদের ফলাফলগুলোকে সংগ্রহ করব। সংগ্রহ করে আমরা দেখব কি অবস্থায় আছে। এরপর আমরা আমাদের মতো গবেষণাটাকে প্রেজেন্ট করব এবং একটা ডিসকাশন থাকবে। এইটাই হইতেছে আসলে একটা সিস্টেমেটিক রিভিউ আমরা যদি বলে থাকি। ওকে, ফাইন। আচ্ছা, এখন সিস্টেমেটিক রিভিউটা আমাদের হচ্ছে কেন করা দরকার, এটা যদি আমরা বলি, তাহলে এখানে যেটা হবে যে আর্লি ক্যারিয়ার রিসার্চের দিকে ক্ষেত্রে যদি আমরা কনসিডার করে থাকি যে সিস্টেমেটিক রিভিউটা কেন গুরুত্বপূর্ণ, সেটা আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, যে দেখেন, আমরা যারা গবেষণা করতে আগ্রহী, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। প্রথম সীমাবদ্ধতা হচ্ছে কি, যে আমাদের আসলে কোনো সুপারভাইজার পাওয়াটা অনেক বেশি টাফ। কে আমাকে গাইড করবে? হ্যাঁ, আমাদের গবেষণা শিখতে চাচ্ছে হয়তো 200 স্টুডেন্ট একটা বিশ্ববিদ্যালয়ে, অথচ এখানে টিচার হয়তো আছে, আপনার গবেষণা শেখানোর মানসিকতা আছে হয়তো 3 থেকে 4 জন। যার কারণে কি হয়, মোস্ট অফ দ্য টাইম আমরা আসলে গবেষণাটা মানে এনভায়রনমেন্টটা পাই না, বা আমরা সুযোগটা পাই না। আর প্রাইমারি যে রিসার্চগুলো আছে বা ডেটা কালেকশনের যে পদ্ধতি বা ল্যাব বেসড যে কাজ, এই কাজের সুযোগ কিন্তু আমাদের অনেক বেশি কম। হ্যাঁ, অনেক কম। কেন? কারণ আমাদের ল্যাবের অ্যাক্সেস থাকে না। বিশ্ববিদ্যালয়ের টিচাররা আপনাকে কখনোই ল্যাবের অ্যাক্সেস দিবে না। হ্যাঁ, কেন যে দিবে না, কারণ এখানে আসলে অনেক ভ্যালুয়েবল যে ইনস্ট্রুমেন্টস গুলো থাকে, আমাদের দায়িত্বহীনতা থাকে, আবার নানাবিধ সমস্যা থাকে। এই সমস্যাগুলোর কারণে আমরা আসলে কি করতে চাই না, যে বিশ্ববিদ্যালয়ের টিচাররা আমাদের হচ্ছে এই অ্যাক্সেসটা দিতে চায় না। হ্যাঁ, এটা হচ্ছে একটা খুব সিরিয়াস প্রবলেম যদি আমরা এটাকে বলে থাকি সেটা। জাস্ট এ মিনিট। ওকে। তো আহ, এখন আমাদের যে মেইন অ্যাডভান্টেজ যেটা আমাদের, সেটা হচ্ছে কি, যে
আমাদের কোনো প্রাইমারি ডেটা প্রয়োজন হয় না, অর্থাৎ আপনাকে ফিল্ডে গিয়ে ডেটা কালেক্ট করতে হবে না। হতে পারে কি যে আমি চাচ্ছি যে আহ, আমি কোনো একটা রিজিয়নের মানুষের ক্লাইমেট ভালনারেবিলিটিটা আমি অ্যাসেস করতে চাচ্ছি, যে হাওর এরিয়াতে হতে পারে বা কোস্টাল এরিয়াতে হতে পারে, বা এটা চর অঞ্চলে হতে পারে, মানুষ ক্লাইমেট ভালনারেবল কিনা এটা আমি দেখতে চাচ্ছি। তো এটা দেখতে গেলে আমাকে কি করতে হবে বলেন তো? আমাদের কিন্তু একটা ডেটা কালেকশন করতে হবে। আমাকে হাওড়ে যেতে হবে, সেখান থেকে ডেটা কালেকশন করতে হবে, এবং একটা ভালো গবেষণার জন্য মিনিমাম 400-500 ডেটার প্রয়োজন আছে। তো এই ডেটাটা কিন্তু আমাদের থাকে না, বা এটার জন্য আমাদের যে রিসোর্স থাকে, মানে টাকা পয়সার প্রয়োজন হয়, এটা কিন্তু আমাদের নাই, সময় নাই, হ্যাঁ, বন্ধু বান্ধব হেল্প করবে না, বা এখানে যাওয়া আসা একটা খরচের ব্যাপার আছে, এই বিষয়গুলো আমাদের থাকে না। তো সিস্টেমেটিক রিভিউ যদি আমরা করতে যাই, বা রিভিউ আর্টিকেল যদি আমরা লিখতে চাই, আমাদের এই ধরনের কোনো সমস্যা নেই, কারণ আমরা কমপ্লিটলি সেকেন্ডারি ডেটার উপরে বেস করে এই গবেষণাগুলো করে থাকি। হ্যাঁ, এবার হচ্ছে লোয়ার ডিপেন্ডেন্স অন সুপারভাইজার। এখানে যেহেতু হয় কি জানেন, সিস্টেমেটিক রিভিউ, আমি যেটা টার্মটা বলেছি যে একটা সিস্টেম ফলো করে, একটা প্রসিডিওর ফলো করে, এবং এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ গাইডলাইন। আপনি আপনি যে পদ্ধতিতে করবেন, আমিও সেম পদ্ধতিতে করব, আর একজন সেম পদ্ধতিতে করবে, সেও সেম পদ্ধতিতে, প্রত্যেকটা মানুষ আমরা হচ্ছে একটা মানে একই পদ্ধতি আমরা ফলো করব। যার কারণে কি হয়, যে এটা হচ্ছে যে আপনি যদি একবার শিখে ফেলতে পারেন, তাহলে আপনি এই পেপারগুলো পাবলিশ করার বা এই ধরনের পেপার প্রডিউস করা খুব ডিফিকাল্ট কিছু না। অর্থাৎ আপনার হচ্ছে যে মানে কোনো মতে যদি আপনার সুপারভাইজার একটু হালকা পাতলা আপনাকে সাপোর্ট দেয়, তাহলে আপনার হয়ে যায়। এবং এটার জন্য সময় অনেক কম লাগে। আপনি যদি ইন্টেন্সিভলি সময় দেন, 1-2 মাসের মধ্যে হয়তো একটা ভালো মানের রিসার্চ পেপার প্রডিউস করা ভেরি ইজি। হ্যাঁ, এবার হচ্ছে ইন্ডিভিজুয়ালি কাজটা করা যায়, মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আমাদের টিমে কাজ করতে হয়, বাট সিস্টেমেটিক রিভিউর ক্ষেত্রে কিন্তু আপনার কারোর কোনো হেল্প লাগবে না, আপনার বন্ধু বান্ধব লাগবে না, আপনার সুপারভাইজার লাগবে না, কিছু লাগবে না। আপনি নিরিবিলি একা একা বসে বসে সময় নিয়ে আস্তে 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 যখন আপনার ফ্রি টাইম থাকবে, আপনি গবেষণাটা করতে পারবেন। তবে এখানে একটা ব্যাপার বলা হয় যে সিস্টেমেটিক রিভিউর ক্ষেত্রে এটা রিকমেন্ড করা হয় যে মিনিমাম 2জন যাতে অথর থাকে। কারণ কি, যেহেতু হচ্ছে এখানে সিস্টেম ফলো করতে হয়, তো আমরা যখন কোনো রিসার্চ পেপার পছন্দ করব আমাদের গবেষণার জন্য, বা আমরা সিলেক্ট করব, তখন অনেক সময় আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় যে এই গবেষণাপত্রটা কি আমার গবেষণায় ইনক্লুড হবে নাকি হবে না। তো তখন সিদ্ধান্ত নেওয়ার জন্য, যে আমার কাছে মনে হইতেছে হবে, বাট আমার এই সিদ্ধান্তটা, আমি হয়তো কনফিউজড, এই সিদ্ধান্তটা কি ঠিক আছে কিনা, এটার জন্য আমার আরেকজন যদি অথর থাকে, তাকে আমি জিজ্ঞেস করতে পারি এটা কি আমাদের ইনক্লুড হবে নাকি হবে না। তো সে যদি আমাকে বলে হ্যাঁ হবে, ওকে ফাইন, তাহলে আমরা এটা ইনক্লুড করতেছি, বা এটা আমরা এক্সক্লুড করে দিব যে না, ওকে, আমরা আমাদের গবেষণা রাখবো না। তো প্রথম যেটা জিনিস সেটা হচ্ছে যে এটার জন্য আপনাকে ফিল্ডে যেতে হবে না, আপনার ল্যাবের কোনো প্রয়োজন নাই, আপনার এক্সপেরিমেন্টের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কিন্তু এক্সপেরিমেন্টাল যে গবেষণা, ল্যাবের যে গবেষণা, বা ফিল্ডের যে ওয়ার্কের যে গবেষণা, এগুলো আপনি আরামসে এখানে বসে করতে পারবেন। সুপারভাইজার লাগবে না, এবং হচ্ছে একা একা করতে পারবেন। কারণ কি, আমাদের বন্ধু বান্ধবরা আমরা অনেক ট্রাই করি যে আচ্ছা ঠিক আছে, আজকের থেকে একদম আরামসে গবেষণা শুরু করব, অমুক তমুক XYZ আমরা গবেষণা শুরু করব, আমরা ক্যাফেটেরিয়াতে যাই, বসে চা কফি খেয়ে টেয়ে চলে আসি, কাজে কাজ কিছু হয় না, টু বি ভেরি অনেস্ট। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের এই ইন্টিগ্রেশনটা আমাদের থাকে না আসলে। এবার হচ্ছে যে আমরা যারা আর্লি স্টেজ ক্যারিয়ার যে রিসার্চার যারা আছি, তাদের ক্ষেত্রে যেটা হয় যে আপনার রিসার্চ স্কিলটা ডেভেলপ করে। হ্যাঁ, কারণ কি জানেন, যে আপনি যখন প্রাইমারি রিসার্চ করবেন, তখন ওই ডোমেইনে আপনার খুব ইন ডেপথ নলেজ থাকতে হয়, এবং যে মেথোডোলজিটা থাকে, এই মেথোডোলজিতে আপনার খুব স্ট্রং নলেজ যদি না থাকে, আপনি গবেষণাটা কমপ্লিটলি মানে এগোইতে পারবেন না। হ্যাঁ, এটা একটা খুব টাফ, স্পেশালি সোশ্যাল সায়েন্সের যদি আপনি থাকেন, এই গবেষণাপত্রগুলো ভালো জার্নালে পাবলিশ করাটা অনেক বেশি ডিফিকাল্ট। বাট আপনি যখন সিস্টেমেটিক রিভিউ করবেন, এটা কি হবে, এটা হচ্ছে আপনার কোয়ালিটিটাকে ইমপ্রুভ করবে। হ্যাঁ, আপনি যখন মানে রিসার্চ পেপার একাধিক, সিস্টেমেটিক রিভিউ তো দেখা যাচ্ছে 50টা, 60টা, 100টা, 200, 500 এরকম রিভিউ পেপার আপনাকে পড়তে হয়। তো আপনি যখন পড়তে 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 একটা সময় গিয়ে আপনার কোন গবেষণাটার মান ভালো, কোন গবেষণার মান খারাপ, এই ব্যাপারগুলো আপনারা আরামসে বা খুব ইজিলি ধরে ফেলতে পারবেন। এই স্কিলটা আপনাদের মধ্যে ডেভেলপ করবে। এবং সিস্টেমেটিক রিভিউ যেহেতু অনেক রিসার্চ আর্টিকেল নিয়ে কাজ করতে হয়, লিটারেচার ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, এই বিষয়টা আপনারা শিখে ফেলবেন। এবং ডেটাবেস সার্চিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিষয়টা কেমন, যে দেখা যাচ্ছে যে আমি হয়তো একটা পার্টিকুলার ডোমেইনে গবেষণা করছি, বাট আমি যখন ওই ডোমেইনে আবার গবেষণা করতে গেছি, আমার আগের পেপারে আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এটা কেন হয়, কারণ হচ্ছে যে আমাদের যে ডেটাবেস সার্চিং এর জন্য যে নলেজটা প্রয়োজন, যে স্কিলটা প্রয়োজন, এই স্কিলটা আপনার হচ্ছে যে আপনি যদি নর্মাল গবেষণা বা আমরা যেটা বলি অরিজিনাল রিসার্চ করতে চান, বা ফার্স্ট হ্যান্ড রিসার্চ করতে চান, তখন স্কিলটা ডেভেলপ করে না। বাট আপনি যদি একটা বা দুটা সিস্টেম্যাটিক রিভিউ করে থাকেন, তখন আপনি আসলে, টু বি ভেরি অনেস্ট, আপনার সার্চিং ক্যাপাসিটি এত নাইসলি ইমপ্রুভ করবে, যেটা আপনার ইমাজিনেশনের বাইরে। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে সিনথেসিস স্কিল। সিনথেসিস কি, যে বিভিন্ন রিসার্চ পেপার থেকে আপনাকে সিমিলার ফাইন্ডিংস গুলাকে এক্সট্রাক্ট করতে হবে।
অর্থাৎ ভিন্ন ভিন্ন গবেষণা থেকে তারা ভিন্ন ভিন্নভাবে গবেষণাগুলোকে প্রডিউস করছে বা প্রেজেন্ট করছে। ওই গবেষণা বিষয়গুলা, ওই যে যে ফাইন্ডিংসগুলোকে আপনাকে কম্পাইল করতে হবে, অ্যাকুমুলেট করতে হবে, আপনাকে খুঁজে বের করে নিয়ে আসতে হবে এবং আপনাকে এটা প্রেজেন্ট করতে হবে। তো এই যে যে স্কিলটা, এটা আপনার মধ্যে ডেভেলপ করবে। এতে করে আপনার যে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি বা আপনার যে ইভালুয়েশন ক্যাপাসিটি, এটা সিগনিফিক্যান্টলি ইনক্রিজ করবে। হ্যাঁ, এটা কিন্তু শুধু গল্প না, এটা বাস্তব। আপনি দেখবেন যে একজন সায়েন্টিস্ট এবং একজন নন সায়েন্টিস্টের ডিফারেন্স, আমাদের প্রফেসররা দেখবেন যে তারা খুব সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো খুব স্মার্টলি হ্যান্ডেল করে, বা খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো হয়তো খুব নাইসলি আইডেন্টিফাই করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে তাদের মধ্যে একটা লম্বা সময় ধরে গবেষণার একটা ফলাফল। এবং হচ্ছে ট্রান্সফারেবল স্কিল, অর্থাৎ আপনি সিস্টেমেটিক রিভিউটা যদি শিখতে পারেন, এইটাকে পরবর্তীতে অন্য যে কোনো ডোমেইনে বা যে কোনো ফিল্ডে আপনি গিয়ে এটাকে অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ। ওকে, ফাইন। আপনারা এই যে লাল দাগ দিচ্ছেন কেন, মানে শুনতেছেন আর কি, ফোন চালাচ্ছেন নাকি, হোয়াট এভার। ওকে। এরপর যদি আমরা আসি, তার মানে হচ্ছে আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে হাই পাবলিকেশন পটেনশিয়ালিটি। এটা যদি আমরা বলি যে দেখেন, সিস্টেমেটিক রিভিউ যদি আপনি প্রডিউস করতে পারেন, বা আমরা যেটাকে বলি রিভিউ আর্টিকেলের যে সাইটেশন, তো বুঝেন আপনারা যে আপনার সাইটেশন স্কোর অনেক বাড়বে। আপনি একটা জেনারেল রিসার্চ পেপার পাবলিশ করেন, আপনার হয়তো 5 বছরে হয়তো 50টা সাইটেশন হতে পারে, যদি ওই এক্সট্রিম লেভেলের বা মলিকুলার লেভেলের গবেষণা না হয়। হ্যাঁ, বা এক্সিস্টিং নলেজে খুব হাইলি যদি কন্ট্রিবিউট না করে, তখন কি হচ্ছে, এটা সাইটেশন পাওয়া খুব টাফ। বাট আপনি যখন সিস্টেমেটিক রিভিউ করবেন, সাইটেশন অনেক বেশি হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমি হয়তো 5 বছর আগে একটা গবেষণা করে রেখে দিছি, এটা হয়তো 50টা সাইটেশন হয়নি, বাট এটা সিম্পল লিটারেচার সিস্টেমেটিক রিভিউ, বা একটা রিভিউ আর্টিকেল করছি, সেটা সিস্টেমেটিকও না, এটা হয়তো 100-র উপরে সাইটেশন হয়ে গেছে 1-2 বছরে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলা কিন্তু আপনার আসলে গ্রো করবে কিসের মাধ্যমে, এই বিষয়গুলো গ্রো করবে কিন্তু এই সিস্টেমেটিক রিভিউ করার মাধ্যমে। আপনার এক্সপোজারটা বৃদ্ধি পাবে, আপনার সাইটেশন বৃদ্ধি পাবে, আপনার ওই ডোমেইনে আপনার কন্ট্রিবিউশনটা আস্তে 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 ইনক্রিজ করবে। তো দিস ইজ দ্য পয়েন্ট। তো সিস্টেমেটিক রিভিউর ক্ষেত্রে জাস্ট সহজ করে যদি বলি, যে দুটো জিনিস আমার কাছে যেটা মনে হয়, আপনারা তো চ্যাট জিপিটির জেনারেশন। তো আমরা যখন শুরু করছিলাম 2014-র দিকে ঘটনা, আমি তখন সেকেন্ড ইয়ার স্টুডেন্ট বোধহয়। তো তখন তো ইন্টারনেটই অ্যাভেলেবেল ছিল না, ওয়াইফাই ওইভাবে ইউনিভার্সিটিগুলোতে ছিল না। হ্যাঁ, তখন আমরা হচ্ছে মোডেম দিয়ে হয়তো ইউজ করতাম। তো তখন আসলে আহ, আমাদের অনেক কষ্ট করে শিখতে হতো এই ব্যাপারগুলোকে প্রডিউস করতে, অনেক বেশি কষ্ট হতো। বাট আপনাদের কাছে কিন্তু প্রচুর রিসোর্স অ্যাভেলেবেল। তো আপনারা চাইলে এই রিসার্চগুলো এখন ইজিলি ইউজ করে পেপার প্রডিউস করতে পারেন। এবং যেটা হলাম, যে সহজ কথা, যে আপনারা ইজিলি এই সেশনের পরে যদি আরো 5-7টা ভিডিও বা 2-একটা ভিডিও দেখেন, একটু চ্যাট জিপিটির হেল্প নেন বা কিছু আর্টিকেল পড়াশোনা করেন, তাহলে সিস্টেমেটিক রিভিউটা কেমনে করতে হয় আপনারা এমনিতেই বুঝে ফেলবেন। হ্যাঁ, তো এখানে দুটো জিনিস, যে আপনার সুপারভাইজারের প্রয়োজন হবে না খুব একটা, 2 নম্বর হচ্ছে আপনার জন্য আপনার কোনো টাকা পয়সা লাগবে না, বা আপনার সময়ও, আপনার যে সময়টা আপনার দরকার ওইটা থেকে অর্ধেক সময়ের মধ্যে আপনি কাজ সেরে ফেলতে পারবেন। কারণ এইটার জন্য, এইটার কি বলবো যে ইন্ট্রোডাকশন, একটা ছোট রিভিউ, কি বলবো যে আহ, আপনার মেথডস থাকে ছোট করে, একদম ছোট করে এবং কমন। এটা দেখবেন যে মোস্ট অফ দ্য সিস্টেমেটিক রিভিউতে আপনার মেথডসের স্ট্রাকচার একই রকম। যেখানে আমার একটা পেপারের ক্ষেত্রে যদি বলি হয়তো 5 পেজ হয়েছে মেথডস লিখতে, এখানে হয়তো 1 পেজের মধ্যে পুরো মেথডস কমপ্লিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং প্রেজেন্টেশন বলেন, টেবিল, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন ইজ ভেরি সিম্পল। তার কারণে হয় কি, এটা পাবলিশ করাটা অনেক বেশি ইউজ হয়, প্রডিউস করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। ওকে। তো আরেকবার একটু যদি বলি যে সিস্টেমেটিক রিভিউটা তাহলে কি, যে জেনারেল রিভিউ, রিভিউ আর্টিকেল যদি আমরা বলি, সেটাকে আগে যদি আমরা একটু ক্লিয়ার করে ট্রাই করি, যে এর আগে গবেষণা হয়েছে এমন সব গবেষণা থেকে আমরা যে ফলাফলগুলো পাই, ওই গবেষণার ফলাফলগুলো একত্রিত করে যদি আমরা কোনো নতুন একটা গবেষণা করি, সেটাকে বলা হয় রিভিউ আর্টিকেল। হ্যাঁ, বা রিভিউ পেপার। আর্টিকেল মানে কিন্তু নিউজ আর্টিকেল না, এই যে রিসার্চ পেপারকে আমরা আর্টিকেল বলি, রাইট? তো আহ, এইটা হচ্ছে যে আপনার রিভিউ আর্টিকেল হয়ে থাকে। এখন সিস্টেমেটিক রিভিউটা কি হবে, এই যে যে রিভিউগুলো আমরা করব, যে বিভিন্ন সোর্স থেকে, হয়তো 100টা আমরা রিসার্চ পেপার সিলেক্ট করলাম, ওইখান থেকে আমরা তথ্যগুলা যে সংগ্রহ করব বা তথ্যগুলা যে আমরা এক্সট্রাক্ট করব, বা ওই গবেষণাপত্রগুলো যে আমরা নির্বাচন করব, সিলেক্ট করব, এইগুলা কি হবে, সিস্টেমেটিক পদ্ধতিতে হবে। হ্যাঁ, এই বিষয়টা কেমন, ধরেন যে এবং সিস্টেমেটিক রিভিউর ক্ষেত্রে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে রিপ্রোডিউসিবিলিটি থাকে। হ্যাঁ, রিপ্রোডিউসিবিলিটি বলতে আসলে কি বোঝায় বলেন তো। আহ, অর্থাৎ এই গবেষণাটা, আমার গবেষণাটা হুবহু আপনি ওই পদ্ধতি ফলো করে, আমি যেভাবে গবেষণা করছি, আমি যা যা লিখে দিছি যে এই এই ধাপে আমি প্রথমে এটা গেছি, প্রথমে এটা গেছি, প্রথমে এটা গেছি, এইভাবে এইভাবে করছি, তাহলে কি হবে, আপনি সেম ফলাফল পাবেন, একই ফলাফল পাবেন। যেহেতু এটা সিস্টেমেটিক, এটা একটা প্রোটোকল ফলো করে, এটা পদ্ধতি ফলো করে, এটা সিস্টেম ফলো করে, এই কারণে এটাকে বলা হয় যে সিস্টেমেটিক রিভিউ।
ঠিক আছে, যে এই সিস্টেমের বাইরে আপনি আসলে চাইলেও যেতে পারবেন না। দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। এখন সিস্টেমেটিক রিভিউ, বিভিন্ন ধরনের সিস্টেমেটিক রিভিউ আছে। এটা যদি আমরা বলি যে কোয়ান্টিটেটিভ সিস্টেমেটিক রিভিউ একটা জিনিস, কোয়ালিটেটিভ সিস্টেমেটিক রিভিউ একটা জিনিস। Just a minute. হুম। তো কোয়ান্টিটেটিভ সিস্টেমেটিক রিভিউটা আসলে কেমন, যে আপনি যদি রিভিউ আর্টিকেলগুলো থেকে শুধুমাত্র কোয়ান্টিটেটিভ যে ভ্যালুগুলো আছে, অর্থাৎ ফাইন্ডিংসগুলো যদি নিউমেরিক্যাল হয়, যেমন আমি একটা কথা বলি আপনাদের, যে আমি দেখতে চাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ফুড সিকিউরিটি স্ট্যাটাসটা কেমন। হ্যাঁ, এটা যদি আমি দেখতে চাই, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, যে বাংলাদেশে ফুড সিকিউরিটি নিয়ে কাজ হইছে আপনার, আহ, বাংলাদেশে ফুড সিকিউরিটি নিয়ে যে গবেষণাগুলো হয়েছে, এই গবেষণাগুলোকে আমি সিনথেসাইজ করব। হ্যাঁ, এই গবেষণাগুলোকে আমি একত্রিত করলাম। এখন এইখানে কিছু ভ্যারিয়েবল আছে, দেখেন যে ওদের ফুড সিকিউরিটি লেভেলটা কেমন, কত পার্সেন্ট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, হয়তো আমার পেপারে আমি দেখাইছি যে 90% হয়তো ফুড সিকিউরড। হ্যাঁ, বা অর্পা হয়তো দেখছে যে না, তার পেপারে আপনার হয়তো 50% ফুড সিকিউরড। বা তানভীর হয়তো একটা গবেষণা করছে, হ্যাঁ, তানভীরের গবেষণায় হয়তো এটা দেখা গেছে যে এটা 70%। হ্যাঁ, এটা যদি আমরা বাকিদের কথা যদি এবার বলি, হ্যাঁ, তখন কি হবে, আমরা কার কথা বলবো, আবিদ আছে, হ্যাঁ, আবিদরা অনেকদিন পর দেখতে পাচ্ছি। তো আবিদ হয়তো গবেষণা করছে, আবিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আহ, ও হয়তো 80% পাইছে। তো আমরা এই যে যে এক একজন এক এক রকমের, দেখেন এই টার্মিনোলজিগুলো কিন্তু নিউমেরিক্যাল, রাইট? আমরা যে গবেষণা এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু। তো নিউমেরিক্যাল ভ্যালু যদি হয়, এটা তখন কি হবে, কোয়ান্টিটেটিভ রিভিউ হবে। এবং এখানে একটা টার্ম আছে, দেখেন যে মেটা অ্যানালাইসিস। মেটা অ্যানালাইসিসটা হচ্ছে সিস্টেমেটিক রিভিউ থেকে আপনি যে নিউমেরিক্যাল ভ্যালুগুলা পেলেন, হ্যাঁ, এই নিউমেরিক্যাল ভ্যালুর উপর আমরা আবিদের একটা উদাহরণ দিই, যে ফিশারিজ নিয়ে আপনি হয়তো গবেষণা করতেছেন, যে আচ্ছা ঠিক আছে, একটা পার্টিকুলার ফিড যদি আমি প্রোভাইড করি, বা ফিডের কারণে, ফিডের কোয়ালিটির কারণে মাছের গ্রোথের কোনো চেঞ্জ আছে কিনা, এটা নিয়ে আপনি হয়তো দেখতে চাচ্ছেন। তাহলে কি করবে, আবিদ প্রথমে হচ্ছে অনেকগুলো রিসার্চ আর্টিকেল বের করবে এই রিলেটেড। হ্যাঁ, আমি একটু ধাপে ধাপে যাচ্ছি। তো অনেকগুলো রিসার্চ আর্টিকেল সে আস্তে আস্তে বের করবে, বের করার পরে এক একজন এক এক রকমের ফাইন্ডিংস দিছে, এবং সবগুলা নিউমেরিক্যাল, যে ওয়েটটা দেখবে হয়তো, বা ব্লাড পজিশন, বা অন্যান্য ওদের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো দেখবে। এইটাকে তখন তারা কি করবে, নিউমেরিক্যালি প্রেজেন্ট করবে, বা এটার একটা মেটা অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করে এটা ফাইন্ডিংস পাবে, ফাইন্ডিংস করার পর এইটাকে যে নিউমেরিক্যাল ভ্যালুর মাধ্যমে প্রেজেন্ট করলো, এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ সিস্টেমেটিক রিভিউ। এখন মেটা অ্যানালাইসিসটা আসলে কি, যে ওই নিউমেরিক্যাল ভ্যালুকে আপনি দুই ভাবে প্রেজেন্ট করতে পারেন। একটা হচ্ছে শুধুমাত্র ন্যারেটিভ স্টাইলে, শুধু টেবিলে আপনি এটাকে রাখলেন, রেখে আপনি যা যা পাইছেন এটাকে ডিসক্রাইব করলেন। এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিভিউর একটা ধরন। মেটা অ্যানালাইসিসটা হচ্ছে কি, ওই যে যে নিউমেরিক্যাল ভ্যালুগুলা পাইলেন, তানভীর একটা পাইছে, অর্পা একটা পাইছে, আবিদ একটা পাইছে, আমি একটা পাইছি, হ্যাঁ, তারপর হচ্ছে জান্নাত তানহা একটা পাইছে। তো এই প্রত্যেকটা যে আমরা একটা একটা করে পেলাম, এইগুলাকে আবার একটি অ্যানালাইসিসের মধ্যে আমরা যাব, এটার একটা ইফেক্ট আমরা দেখতে চাই। এই ইফেক্টটা যদি আমরা দেখতে পাই, তখন এটাকে কি হবে, কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস যে আমি করলাম, তখন এটা হয়ে গেলে কি, মেটা অ্যানালাইসিস হয়ে গেল। দ্যাটস ইট। হ্যাঁ, আর কোয়ালিটেটিভ সিস্টেমেটিক রিভিউগুলো আসলে কেমন, কোয়ালিটেটিভ সিস্টেমেটিক রিভিউটা হচ্ছে যে সিনথেসাইজিং কোয়ালিটেটিভ রিসার্চ ফাইন্ডিং। আপনারা তো জানেন যে কোয়ালিটেটিভ রিসার্চ পর্যন্ত হয়ে থাকে, যে ওকে ঠিক আছে, যে বাংলাদেশের ক্লাইমেট চেঞ্জের কারণে মানুষের ভালনারেবিলিটির উপর, বা মানুষের হেলথের উপর, বা মেন্টাল হেলথের উপর কি ধরনের প্রভাব ফেলতেছে, এটা নিয়ে একটা কোয়ালিটেটিভ গবেষণা করা হলো, বিভিন্ন জন বিভিন্ন মতামত দিছে। এই মতামতগুলোকে আমি যখন সিনথেসাইজ করব, তখন সেটা কি হয়ে যাবে, যে কোয়ালিটেটিভ সিস্টেমেটিক রিভিউ হবে। স্কোপিং রিভিউটা হচ্ছে কি জানেন, যে স্কোপিং রিভিউটা বেসিক্যালি আসলে একটা সিস্টেমেটিক রিভিউ পদ্ধতি। বাট এটা খুব বেশি একটা করা হয় না। এটা কখন করা হয়, যে একটা ডোমেইনে কেমন গবেষণা হয়েছে, কোন ধরনের গবেষণা হয়েছে, বা গবেষণার গ্যাপটা আইডেন্টিফাই করার জন্য স্কোপিং রিভিউটা করা হয়। যেমন আমরা যখন পিএইচডি করি, তখন আমাদের গবেষণার গ্যাপটা আইডেন্টিফাই করতে হয়। তো ইন জেনারেল তো আমরা র্যান্ডম লিটারেচার রিভিউ করি, প্রফেসররা কিন্তু এটা মানে না, যে তোমাকে স্কোপিং রিভিউ করতে হবে, যে কোন দেশে কোন কোন বিষয় নিয়ে গবেষণা হয়েছে, কত সালে হয়েছে, কতজন করছে। এটা একটা নেটওয়ার্ক বা একটা ম্যাপ তৈরি করা, যে ওই থিমের উপর কি পরিমাণ কাজ হয়েছে, একটা ম্যাপ ক্রিয়েট করা, এটাকে বলা হয় স্কোপিং রিভিউ। এটা বেসিক্যালি করা হয় কিসের জন্য, যে রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করার জন্য। র্যাপিড রিভিউটা কেমনে করা হয়, র্যাপিড রিভিউটা করা হচ্ছে যে এটা, র্যাপিড রিভিউটা আসলে পাবলিকেশনের জন্য করা হয় না, মেইন ফোকাস থাকে পলিসি ফর্মুলেশনের জন্য। যেমন ধরেন কোভিড-19 সময়ে যেটা হয়েছে, যে
আমাদের ইনস্ট্যান্ট কিছু পলিসি নিতে হয়েছে, যে কন্ডিশন কি আছে, মানুষের অবস্থা কি, হ্যান ত্যান ইটিসি ইটিসি। তখন খুব দ্রুততম সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত নিতে হলে তখন কি করতে হয়, তখন আমরা একটা সিস্টেমেটিক রিভিউ ফলো করি। সিস্টেমেটিক রিভিউ ফলো করে তখন দেখা যাচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আমার 100 বা 150 আমি রিসার্চ আর্টিকেল পেলাম, পাওয়ার পরে এটাকে আমি সিনথেসাইজ করলাম, ফাইন্ডিংস পেলাম, ওইটার উপর বেস করে আমি পলিসি ফর্মুলেট করলাম। যেমন কোভিডের সময় যেটা হয়েছে, ওকে ঠিক আছে, খুব দ্রুত স্প্রেড করতেছে, কেন করতেছে, হিউম্যান টাচের কারণে, তাহলে এটা বন্ধ করে দাও। তো এই যে যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলা যখন আপনি করতেছেন সেটা হচ্ছে র্যাপিড রিভিউ হচ্ছে। এইখানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের আজকের যে ডিসকাশন, সেখানে হবে সিস্টেমেটিক রিভিউ, কোয়ান্টিটেটিভ সিস্টেমেটিক রিভিউ, তবে মেটা অ্যানালাইসিস না, শুধু আমরা কোয়ান্টিটেটিভ সিস্টেমেটিক রিভিউ নিয়ে আমরা কথা বলবো। দ্যাটস ইট। আচ্ছা, এখন যদি আমরা এটাকে আরেকটু বলি যে মিনিট গেল, হারাই যায়, রাইট? ওকে। তো আমরা কয়েকটা মেজর যে রিভিউ গুলো আছে সেটা যদি আমরা একটু ডিফারেন্স করে ট্রাই করি, সিস্টেমেটিক রিভিউ হলো একটি নির্দিষ্ট গবেষণা প্রশ্নের সাথে, অর্থাৎ আপনি একটা রিসার্চ কোশ্চেন দাঁড় করালেন। রিসার্চ কোশ্চেন মানে কি, আপনি কি দেখতে চাচ্ছেন, রিসার্চ অবজেক্টিভও হতে পারে, খুব সহজ ভাষায় বলি যে আমি দেখতে চাচ্ছি যে বাংলাদেশের কোস্টাল এরিয়াতে ক্লাইমেট চেঞ্জের কারণে মানুষের ইনকামের উপর কি ধরনের প্রভাব ফেলছে। দেখেন, বাংলাদেশের কোস্টাল রিজিয়নে ক্লাইমেট চেঞ্জের কারণে মানুষের ইনকামের উপর কি ধরনের প্রভাব ফেলছে, এটা আমি দেখতে চাচ্ছি। এটা হচ্ছে কি, আমার একটা রিসার্চ কোশ্চেন আছে। তখন কি হবে, আমি একটা তখন প্রোটোকল রেডি করব। প্রোটোকলটা বোঝাচ্ছে কি, যে আমি কিভাবে গবেষণাটা করব, এই বিষয়গুলো নিয়ে ডিসকাশন আছে। যে আমি একটা প্রোটোকল রেডি করব, অর্থাৎ একটা ম্যাপ তৈরি করব, একটা যাত্রাপথে। যেমন আমি যদি আপনাকে বলি, সহজ করে যদি বলি, যে আপনারা বন্ধুরা যখন চিন্তা করেন সেন্ট মার্টিনে, না এটা না, ধরেন যে ক্যাফেটেরিয়াতে মনে করেন যে তানভীর আর হচ্ছে অর্পা বসে আছে, তো এরা প্ল্যান করতেছে যে এটা রিসার্চ করা দরকার, তো কি করা যায়, তারা একটা প্ল্যান করতেছে, আচ্ছা ঠিক আছে, আমরা সপ্তাহে অন্তত পক্ষে 2 দিন এখানে মিট করব। মিট করে আমরা আমাদের প্রোগ্রেস নিয়ে আলোচনা করব, তুই মেথড সেকশনটা দেখবি, আমি ইন্ট্রোডাকশনটা দেখবো। হ্যাঁ, এরপরে কি করবে, এরপর আমরা ডাটা কালেকশন করতে যাবো, ডাটা কালেকশন করে আনার পর তুই এন্ট্রি দিবি। হ্যাঁ, এরপর হচ্ছে আমি এটা অ্যানালাইসিস করবো, এরপর হচ্ছে আমি রেজাল্ট লিখবো, তুই ডিসকাশন লিখবি। এই যে যে দেখেন, এই যে যে একটা লেআউট সাজাই ফেললাম, দিস ইজ কাইন্ড অফ প্রোটোকল। তো সিস্টেমেটিক রিভিউয়ের ক্ষেত্রে এরকম একটা প্রোটোকল আছে। আবার এটাকে যদি আমরা আমাদের ব্যক্তি জীবনের সাথে উদাহরণ দিই, সেটা কেমন হতে পারে, যে আপনি সেন্ট মার্টিন যেতে চাচ্ছেন। হ্যাঁ, তখন আমরা কি করি, যে আমাদের কিন্তু একটা প্ল্যান থাকে, যে আমি হয়তো বা আমি যদি খুলনা থেকে চিন্তা করি যে সেন্ট মার্টিন যদি যেতে চাই, তো খুলনা থেকে তো সরাসরি সেন্ট মার্টিনে যাওয়ার হয়তো বাস নাই, ধরে নিলাম নাই। তাহলে কি, আমি বাসা থেকে বের হয়ে রয়্যাল মোড়ে যাব, বা সোনারাঙ্গায় যাবো, ওইখান থেকে যাওয়ার পর আমি বাসের টিকিট করলাম। তো বাসা থেকে কিভাবে যাচ্ছি, আমি রিক্সাতে করে যাবো। রিক্সাতে করে নামলাম, নামার পরে আমি হয়তো বা সৌদিয়াতে গেলাম, সৌদি যে কাউন্টারটা, ওইখানে গিয়ে টিকিট করলাম, বা টিকিট আগে আমি করে রাখতে পারি, ওকে ফাইন। হ্যাঁ, ওইখান থেকে আমি কোথায় যাচ্ছি, ওইখান থেকে আমি যাব হচ্ছে চট্টগ্রাম অথবা কক্সবাজার, কক্সবাজার থেকে আমি অন্য একটা গাড়িতে উঠবো, এখান থেকে যাওয়ার পরে আমি টেকনাফ গেলাম, টেকনাফ থেকে আমি হয়তো জাহাজে উঠলাম, জাহাজে ওঠার পরে আমি এই ইটিসি ইটিসি। অর্থাৎ আপনার একটা কমপ্লিট প্ল্যান থাকে, এই যে যে প্ল্যানটা, দিস ইজ কাইন্ড অফ প্রোটোকল। হ্যাঁ, এবং আমরা যেটা করি সিস্টেমেটিক রিভিউয়ের ক্ষেত্রে, আপনাকে এই প্রোটোকল খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। ঠিক আছে, দিস ইজ দ্য ডিফারেন্স বেসিক্যালি। এম সাধারণ যে লিটারেচার রিভিউ করি সেখানে কি হয়, যে ওকে ফাইন, আমি আমার পছন্দ মতো একটু গুগল স্কলারে গেলাম, যাওয়ার পরে 15-20টা পেপার পাইছি। এখানে হচ্ছে যে আমার নিজেদের মতো করে, আচ্ছা এই পেপার এটা বলছে, এই পেপার এটা বলছে, এই পেপার এটা বলছে, ওকে আমার মতো করে সিনথেসাইজ করলাম। হ্যাঁ, যে আমার পছন্দ মতো করে, আমাদের এটা এখানে বায়াসনেস থাকে। বাট সিস্টেমেটিক রিভিউতে কি হয়, বায়াসটা থাকে না, কারণ সবকিছু আপনার প্রি ডিটারমাইন্ড। যে আমি কি লিখে সার্চ করব, আমি গুগল স্কলারে কি লিখে সার্চ করব, আমার যে বিভিন্ন ডেটাবেস গুলো আছে, এই ডেটাবেস গুলোতে আমি কি লিখে সার্চ করব, এই প্রত্যেকটা জিনিস আপনার কি থাকবে, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনার ডিফাইন করা থাকবে। এতে করে যেটা হবে, আমি গবেষণা করলে যে ফলাফল পেতাম, আহ, পর্বা যদি করে সেম ফলাফল পাবে। আমরা যদি বলি যে তানভীরের কথা যদি বলি, সেম ফলাফল পাবে, আবিদ যদি গবেষণাটা করে সেম ফলাফলটা পাবে। হ্যাঁ, বাট এখন ধরেন যে আমরা যদি এখন আপনাদেরকে দায়িত্ব দেই যে এক একজন এক এক ধরনের দায়িত্ব পালন করবেন, আমি 10টা পেপার দিলাম। 10টা পেপার কাকে দিতে পারি, যে আমরা হয়তো যে আহ ওকে, কাকে বলা যায়, আচ্ছা আলী ইমরান ভাইকে আমি বললাম যে ভাই, আমি 10টা পেপার দিছি, আপনি একটু সামারাইজ করে দেন। ওকে, ইমরান ভাই সামারাইজ করে দিবে। তারপর হচ্ছে আমরা আশরাফ ভাই আছে, আশরাফ ভাইকে যদি আমরা বলি, তাহলে হচ্ছে, আচ্ছা আমি ভাই বললাম, আপনারা আমার অনেক সিনিয়র হইতে পারেন আর কি, বা জুনিয়র হইতে পারেন, সো এটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তা আশরাফ ভাই হয়তো কি হইতেছে, যে এটা দেখতেছে, তো উনি এক ধরনের রিভিউ করবে, তো এতে করে যেটা হবে যে বায়াসনেসটা কাজ করবে।
হ্যাঁ, কারণ এক একজন এক এক ভাবে এটাকে ডিফাইন করতেছে, এক একটা পছন্দ হচ্ছে, তাদের আমাদের পছন্দের ভিন্নতা আছে, আমাদের রুচির ভিন্নতা আছে, বাট সিস্টেমেটিক রিভিউতে এইগুলার কোনো বালাই নাই। অর্থাৎ যে প্রোটোকল মেনটেন করছি, আমি যাবে যেটা মেনটেন করব, হয়তো আশিক ভাই সেটা মেনটেন করবে, বা আরিফা যিনি আছেন উনিও হয়তো সেম জিনিসটা মেনটেন করবেন। তার মানে এখানে বায়াসনেসের কোনো সুযোগ নাই বেসিক্যালি। আর স্কোপিং রিভিউ বা অন্যান্য যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো তো আমরা আলোচনা করলাম। ওকে, স্কোপিং রিভিউ এটা নিয়ে আমরা সময় নষ্ট করবো না, মেটা অ্যানালাইসিস জাস্ট স্ট্যাটিস্টিক্যাল কিছু অ্যাপ্লিকেশন আছে, সিম্পল সিম্পল অ্যাপ্লিকেশন, এইগুলো করে আমরা সিস্টেমেটিক রিভিউ আমরা করে থাকি। তো ওকে, ফাইন। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা সিস্টেমেটিক রিভিউ কন্ডাক্ট করার জন্য যে ধাপগুলো আছে এই ধাপগুলো নিয়ে হচ্ছে যদি আমরা আলোচনা করি, সেই বিষয়টা নিয়ে আমরা একটা আলোচনা করবো। দেখেন, একটা বিষয় আছে আপনাদেরকে একটু বলি যে সিস্টেমেটিক রিভিউ যে ধাপগুলা বা সিস্টেমেটিক রিভিউ কিভাবে কন্ডাক্ট করতে হয় এই বিষয়গুলো অনেক ব্রড বিষয় আর কি। এটা এটা কিন্তু একদিনে যে আমরা করে ফেলতে পারবো বা এই বিষয়টাকে যদি আমি একদিনে ডিফাইন করে ফেলতে পারবো সেটা না, জাস্ট একটা আপনার প্রিলিমিনারি ধারণা পাচ্ছেন। সেই হিসেবে যতটুকু আমাদের জানা দরকার সেই বিষয়গুলো আমরা এখানে নিয়ে এসে ট্রাই করছি। দ্যাট ফার্স্ট আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এটা সিস্টেমেটিক রিভিউ শুরু করার আগে আপনাকে একটা কোশ্চেন ডিফাইন করে নিতে হবে। যে কোশ্চেনের উত্তরটা আপনি খুঁজতেছেন বা আপনার গবেষণার যে অবজেক্টিভ কি ছিল এই অবজেক্টিভটা আপনাকে ডিফাইন করে নিতে হবে। হ্যাঁ, কারণ কি যে কোনো গবেষণার ক্ষেত্রে নট অনলি যে সিস্টেমেটিক রিভিউ সেটা না, যে কোনো গবেষণার ক্ষেত্রে রিসার্চ কোশ্চেন আইডেন্টিফাই করা অথবা হচ্ছে গবেষণার অবজেক্টিভটাকে সেট আপ করা, এটা হচ্ছে অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তো এটা এটা যদি আমরা ক্লিয়ারলি না করতে পারি তখন কি হবে, পুরো গবেষণাটা প্রশ্নবিদ্ধ হবে এবং আমাদের গবেষণার যে প্রসিডিউরটা এই প্রসিডিউরটা অনেক বেশি জটিল হয়ে যাবে। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমরা যেটা বলতেছি যে আমরা একটা কোশ্চেন ডিফাইন করে ফেললাম, তো আমরা ধরে নেই যে আহ, আমরা দেখতে চাচ্ছি যে হাউ ভালনারেবল আর কোস্টাল কমিউনিটিস টু দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের কারণে আপনার কি বলবো যে ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্টের কারণে যে ভালনারেবিলিটি লেভেলটা কেমন এটা আমরা মেজার করতে চাচ্ছি। এখন এইখানে যে একটা পয়েন্ট আছে দেখেন, দিস কোয়েশ্চেন ফোকাস অন আন্ডারস্ট্যান্ডিং দ্য ভালনারেবিলিটি অফ কোস্টাল কমিউনিটিস, বাট ইট কুড বি ব্রডার সেন্সে হতে পারে। ব্রডার সেন্সে কি, যে ভালনারেবিলিটি কিন্তু বিভিন্ন ডাইমেনশনে হতে পারে। হ্যাঁ, এটা হতে পারে ইনকামের বেসিসে, এটা হতে পারে লাইভলিহুড, এটাও হতে পারে হেলথ অথবা এগ্রিকালচার প্রোডাকশন, বিভিন্নভাবে হতে পারে। এখন আপনি যদি ব্রড করতে চান তখন কি হবে, ব্রড যদি করতে চান এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনাকে সবগুলাকে আলাদা আলাদা করে আপনি নিয়ে আসবেন। হ্যাঁ, যে না আমি এগ্রিকালচার দেখবো, হেলথ দেখবো বা ইনফ্রাস্ট্রাকচার দেখবো বা হচ্ছে বা আমি ইনকামের ব্যাপারটাও দেখবো। আবার আপনি এটাকে ন্যারো ডাউন করে ফেলতে পারেন যে না আমি ভালনারেবিলিটি শুধুমাত্র হেলথ ভালনারেবিলিটিটা দেখবো, বা আমি শুধুমাত্র ইনকাম রিলেটেড যে ভালনারেবিলিটি গুলো আছে আমি শুধুমাত্র সেটা দেখবো। তাতে করে কি হবে, আমার ইনফ্রাস্ট্রাকচার বা হেলথটা হয়তো আসতেছে না। হ্যাঁ, বা আমি শুধুমাত্র এগ্রিকালচারাল ভালনারেবিলিটি যেটা আছে সেটা দেখতে চাই। তো আমি ধরে নিলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা আপাতত ইনিশিয়ালি দেখতে চাচ্ছি যে ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্টটা এটার কারণে মানুষের ভালনারেবিলিটি কতটুকু ভালনারেবিলিটি হচ্ছে বা ওই কমিউনিটি ভালনারেবল কন্ডিশনটা কি, এটা আমরা এই ইনফরমেশনটা আমরা আইডেন্টিফাই করতে চাচ্ছি। অর্থাৎ ভেরি স্পেসিফিক্যালি আমাকে কি করতে হবে, একটা রিসার্চ কোশ্চেন ডিফাইন করে ফেলতে হবে। হ্যাঁ, যে আমি কি দেখতে চাচ্ছি। এখন সিস্টেমেটিক রিভিউতে রিসার্চ কোশ্চেনটা কেমন হবে এটার জন্য আবার কিছু ফ্রেমওয়ার্ক আছে। হ্যাঁ, ওই ফ্রেমওয়ার্কে যে কোনো একটা আপনি ফলো করতে পারেন, সেটা নিয়ে আমরা একটু অল্প স্বল্প আলোচনা আমরা নেক্সটে করবো আর কি। তো জাস্ট এই কারণে বলা যে প্রত্যেকটা জিনিস সিস্টেমেটিক রিভিউয়ের প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনার নিয়ম মেনে হয়, স্ট্রাকচার ফলো করে হয়। ঠিক আছে, এই যে আপনি কোশ্চেন তৈরি করবেন এই কোশ্চেনটাও কোনো না কোনো ফ্রেমওয়ার্ক বা কোনো না কোনো প্রসিডিউর আপনাকে ফলো করে তৈরি করতে হবে। কারণ কি, যে এই সেম কোশ্চেন যাতে আপনি কোন প্রসিডিউর ফলো করলেন বা কোন পদ্ধতি ফলো করলেন এটা যদি না মেনশন করেন তাহলে মাহাদি ভাই হয়তো বা সেম গবেষণাটা বা রিপ্রোডিউস করতে পারবে না। তো এই প্রোটোকল ইজ এ প্ল্যান দ্যাট এক্সপ্লেইন হাউ দ্য রিভিউ উইল বি ডান। অর্থাৎ আপনি পুরো গবেষণাটা কিভাবে করবেন এই প্ল্যানটা এক্সপ্লেইন করাটা হচ্ছে আসলে আমরা যেটাকে বলি সেটা হচ্ছে যে প্রোটোকল ডেভেলপমেন্ট। আমি যেটা একটু আগে উদাহরণ দিলাম যে আমি কিভাবে সেন্ট মার্টিনে যাব, হ্যাঁ, বা আমি একটা গবেষণা কিভাবে করবো এটাকে সাজায় গোছায় বা এটাকে ডেভেলপ করাটা হচ্ছে এটা কাইন্ড অফ প্রোটোকল। এটা কি ইনশিওর করতেছে, এটা ইনশিওর দ্য প্রসেস ইজ ট্রান্সপারেন্ট অ্যান্ড কনসিস্টেন্ট। এবং সিস্টেমেটিক রিভিউতে এই ব্যাপারটা এত বেশি ট্রান্সপ্যারেন্ট যে আপনি যে প্রোটোকল ডেভেলপ করলেন এই প্রোটোকলটাকে আবার বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সায়েন্টিফিক কমিউনিটিতে, এইগুলোতে আপলোড করার সুযোগ আছে। হ্যাঁ, যে আমি ঠিক কি কি লিখে সার্চ করছি, আমার যে রিসার্চ কি বলবো যে কোশ্চেনটা কি ছিল, আমি কোন কোন ডেটাবেস থেকে তথ্য নিছি, আমি কেন নিছি, আমার ইনক্লুশন ক্রাইটেরিয়া কি ছিল, এক্সক্লুশন ক্রাইটেরিয়া কি ছিল, এই বিষয়গুলোতে আমরা আসবো। এই প্রত্যেকটা জিনিস আমি আপলোড করে রেখে দিচ্ছি। অর্থাৎ আপনি যে শুধুমাত্র মুখে বললেন নট লাইক দ্যাট, এই পুরো প্ল্যানটা আপনি কোন প্ল্যান নিয়ে এগোইছেন এই পুরো ব্যাপারটা হচ্ছে যে আমাদের বিভিন্ন ফোরাম আছে বা বিভিন্ন যে ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম আছে সেখানে হচ্ছে আপলোড করার সুযোগ থাকে।
তো এখানে বেসিক্যালি কয়েকটা বিষয় থাকে। সেটা হচ্ছে আপনার রিসার্চ কোশ্চেনটা কি, এটা থাকবে। ইনক্লুশন এবং এক্সক্লুশন ক্রাইটেরিয়া। ইনক্লুশন এবং এক্সক্লুশন ক্রাইটেরিয়া যেটা বোঝাচ্ছে যে আপনি আপনার যেহেতু রিভিউ আর্টিকেল, হ্যাঁ রিভিউ আর্টিকেল মানে কি, আমি বিভিন্ন গবেষণাপত্র স্টাডি করব, রাইট? অর্থাৎ বিভিন্ন জনের বিভিন্ন গবেষণা এর আগে হইছে, যেটা আমার রিসার্চ কোশ্চেনের সাথে সম্পর্কিত, এইগুলাকে আমি এখান থেকে ফাইন্ডিংসটাকে আমি এক্সট্রাক্ট করে নিয়ে আসবো আমার গবেষণার জন্য। তো এইটার জন্য আমি কোন পেপারটাকে সিলেক্ট করব এবং কোনটাকে আমি সিলেক্ট করব না, এটার জন্য ইনক্লুশন এবং এক্সক্লুশন ক্রাইটেরিয়া আছে। কোন ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকলে এটাকে আমার গবেষণা আসবে, আর কোন ক্যারেক্টারিস্টিক্স গুলো যদি থাকে আমার গবেষণায় আসবে না, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এখানে আমাকে মেনশন করে দিতে হবে। ওকে। 3 নম্বর যে পয়েন্ট আছে দেখেন, দ্য সার্চ স্ট্র্যাটেজি। অর্থাৎ আপনি ঠিক কোন কোন কিওয়ার্ড লিখে সার্চ করবেন, এই প্রত্যেকটা সার্চ স্ট্র্যাটেজি, এই কিওয়ার্ড গুলো কিন্তু আপনাকে মেনশন করে দিতে হবে। যে না, আমি অমুক ডেটাবেজে আমি গুগল স্কলারে এইটা লিখে সার্চ করছিলাম, আমি স্কোপাসে এটা লিখে সার্চ করছি, আমি ওয়েব অফ সায়েন্সে এটা লিখে সার্চ করছি, আমি তো হয়তো বা পাব এজিতে আমি এটা লিখে সার্চ করছি। অর্থাৎ যে ডেটাবেস থেকেই আপনি পেপারগুলো নিতে চান না কেন, কোথায় কি লিখে সার্চ করে আপনি ফাইন্ডিংসগুলো নিছে, এটা আপনাকে ক্লিয়ারলি মেনশন করতে হবে। কেন ক্লিয়ারলি মেনশন করতে হবে? ওই সেম ডেটাবেজে সেম জিনিস সার্চ করে যাতে, সেম কিওয়ার্ড সার্চ করে যাতে আমি সেম ফাইন্ডিংসটা পাই, সেম সংখ্যক আমি যাতে রিসার্চ আর্টিকেল পেতে পারি। ইভেন অনেক সময় হচ্ছে ডেটটা পর্যন্ত লেখা থাকে, যে আমি আগস্টের 15 তারিখে পর্যন্ত আমার লাস্ট সার্চ যেটা ছিল 15 তারিখ পর্যন্ত, কারণ 16 তারিখেও কিছু পেপার আসবে যেটা আমার গবেষণার সাথে মিলে যেতে পারে। তো এটা এতটাই ট্রান্সপারেন্ট থাকে, যেটা পর্যন্ত মেনশন করে দেওয়া থাকে যে আমি অমুক তারিখ পর্যন্ত আমি হচ্ছে গবেষণাপত্রগুলোকে কনসিডার করছি। ওকে। এরপর হইতেছে যে হাউ স্টাডিজ উইল বি ইভালুয়েটেড ফর কোয়ালিটি। অর্থাৎ কোনো একটা রিসার্চ আর্টিকেল বিভিন্ন আপনি নিচ্ছেন বা কোয়ালিটি মেজারমেন্টটা কেমনে করতেছেন, কারণ অনেক সময় আপনাকে কিছু পেপার আপনাকে বাদ দিতে হবে, কারণ আপনি ভালো একটা গবেষণা করতে গেলে যে থার্ড ক্লাস যে গবেষণাগুলো আছে, থার্ড ক্লাস গবেষণা, সরি টু সে, এটা আমি বলা উচিত হয় নাই, আহ, অর্থাৎ মানে প্রিডিটরি জার্নাল আছে কিছু একদম, মানে এটা শুধু টাকা দিলেই পাবলিশ হয়ে যায় আর কি। তো এইগুলা হয়তো বা আপনার সার্চে চলে আসতে পারে। হ্যাঁ, গুগল স্কলার তো আর এই বিষয়গুলো দেখে না তারা, হ্যাঁ ভালো ভালো ডেটাবেস গুলো হয়তো এগুলো মেনটেন করে, বাট এটা চলে আসতে পারে। এখন এইটার যে মিনিমাম যে আপনার কোয়ালিটিটা, আপনি স্ট্যান্ডার্ডটা আপনি আহ, কোন স্ট্যান্ডার্ডের বেসিসে কোনো একটা পেপারকে আপনি রাখবেন আর রাখবেন না, এই ব্যাপারগুলো হচ্ছে আপনার এখানে ক্লিয়ারলি মেনশন করা থাকবে। হ্যাঁ, যেমন ইনক্লুশন ক্রাইটেরিয়া কি হতে পারে, যে স্টাডিজ দ্যাট অ্যাসেস দ্য ভালনারেবিলিটি অফ দ্য কোস্টাল কমিউনিটিজ টু ক্লাইমেট চেঞ্জ পাবলিশড ইন পিয়ার রিভিউড জার্নাল আফটার 2010 বা 2010-এর, অর্থাৎ আমি বলে দিলাম যে 2000 ইনক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে যে 2010-এর পরের যে গবেষণাগুলো আছে, এই গবেষণাগুলাই শুধুমাত্র আমার গবেষণায় ইউজ হবে। তার মানে কোনো একটা গবেষণাপত্র যদি আমার কোশ্চেনের সাথে মিলেও যায় এবং সেটা যদি 2009 সালের হয়ে থাকে, আমি এটা নিব না। কারণ কি, আমার শর্তের সাথে যে ইনক্লুশন ক্রাইটেরিয়া ছিল, এই ইনক্লুশন ক্রাইটেরিয়ার সাথে সেটা ম্যাচ করে নাই। হ্যাঁ, এখানে বায়াসনেসের সুযোগ নাই যে আরে না রে, একটাই তো পেপার 2019 সালে পাবলিশ হয়েছে, পেপারটা ভালো, এটা নিয়ে নি। না, এই সুযোগটা কিন্তু আমাদের নাই, কারণ আপনার যে শর্ত আছে সেই শর্তটাকে সে ভায়োলেট করছে। ঠিক আছে। এক্সক্লুশন ক্রাইটেরিয়া কি হতে পারে, যে আচ্ছা ঠিক আছে, যে আহ, কি বলবো, যে আরবান এরিয়া বা হচ্ছে স্টাডিজ দ্যাট ডু নট ইনক্লুড ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। আমি হয়তো দেখতে চাচ্ছি যে কোস্টাল কমিউনিটি, কোস্টাল তো আর আরবান এরিয়া না, হ্যাঁ এটা হয়তো রুরাল এরিয়া বা সামথিং লাইক দ্যাট। এখন আরবান এরিয়াতে হয়তো ঢাকা শহরে একটা গবেষণা হয়েছে, খুবই ভালো গবেষণা, যেটা হচ্ছে ক্লাইমেট ভালনারেবিলিটি নিয়ে কাজ করছে, আমার রিসার্চ কোশ্চেন সাথে মিলে যাচ্ছে। কিন্তু আমি বলে দিছি যে না, আরবান এরিয়া বা এই টাইপের সাব আরবান এরিয়াগুলো আমার গবেষণায় আসবে না। এটা এই কন্ডিশনগুলো এক্সক্লুশন ক্রাইটেরিয়া হিসেবে এটা কনসিডার হবে। এরকম নানাবিধ বিষয় আছে, এটা আমরা আস্তে আস্তে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের প্রোটোকলের মধ্যে থাকবে। এবার হচ্ছে সার্চ স্ট্র্যাটেজি কি হতে পারে। তো এই যে যে প্রত্যেকটা জিনিস আপনার গবেষণা যা কিছু আছে, এইটাকে যখন আপনি কম্বাইন করে ফেলবেন, তখন এটাকে আমরা বলতেছি কি একটা প্রোটোকল ডেভেলপ করতেছি। তো এখন প্রোটোকল ডেভেলপের একটা এক্সাম্পল আপনাদের একটু দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এটা হচ্ছে আমাদের একটা অনগোয়িং প্রজেক্ট ছিল। আচ্ছা, সিস্টেমেটিক রিভিউর আরেকটা সুবিধা, আপনি যখন এই প্রোটোকলটাকে আপনি বিভিন্ন, যেমন হচ্ছে ওপেন সায়েন্স ফোরামে আমরা রেজিস্ট্রেশন করে রাখছি, এটা সুবিধাটা হচ্ছে কি, যে আপনি আপনার কাজ শুরু করার আগে একটু স্টাডি করে নিতে পারেন যে অন্য কেউ কি এই টাইপের গবেষণা করছে কিনা। অর্থাৎ আমি যখন ওপেন সায়েন্স ফোরামে এটা আপলোড করে দিছি, তার মানে যে সায়েন্টিস্ট হিসেবে আপনি চিন্তা করবেন যে আচ্ছা ঠিক আছে, সেম গবেষণাটা যদি আরেকজন করতেছে, তাহলে আমি এই হুবহু গবেষণাটা করব না। হ্যাঁ, এই যে এই ফেসিলিটিসটা পাওয়ার জন্য আমরা হচ্ছে ওপেন সায়েন্স ফোরামে হচ্ছে অনেক সময় এটা আপলোড করে দিই, বা ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্য। তবে এইটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আর কি। তো দেখা যাচ্ছে কি, দেখেন যে রিভিউ মেথড বা এইখানে যদি আমি বলি যে স্টার্ট ডেট কবে শুরু হয়েছে, এই ব্যাপারটা যদি আমার এখানে মেনশন করা, ইন্ড কবে নাগাদ হতে পারে সেটা হচ্ছে আমরা লিখে দিছি।
আমাদের গবেষণা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন এখানে লিখে রাখছি। প্রাইমারি রিসার্চ কোশ্চেনগুলো কি কি, একাধিক কোশ্চেন হতে পারে, এই যে কোশ্চেনগুলো আমরা মেনশন করে রাখছি। সেকেন্ডারি রিসার্চ কোশ্চেনগুলো কি কি, সেই বিষয়গুলো আমরা এখানে মেনশন করে দিছি। এরপর হচ্ছে যে হাইপোথিসিস কি আছে বা এক্সপেকটেশনস কি কি, সেই বিষয়গুলো এখানে মেনশন করা। এরপর হচ্ছে কোন কোন ভ্যারিয়েবল গুলা, অর্থাৎ একটা গবেষণা পত্রে তো অনেক ফাইন্ডিংস থাকে, কোন ফাইন্ডিংস গুলা নিব সেই ব্যাপারগুলা কিন্তু আমরা মেনশন করে রাখছি। যে আচ্ছা ঠিক আছে, আমরা প্রোডাক্টিভ আউটকাম গুলা নিতে চাই, ক্রপ ইল্ড নিতে পারি, হাউস হোল্ড ইনকাম, ইনপুট ইউজ ইফিসিয়েন্সি, টেকনোলজি অ্যাডাপশন, এই বিষয়গুলো কিন্তু আমরা কনসিডার করতে পারি। আবার হচ্ছে যে আউটকাম গুলা আবার বিভিন্ন ধরনের আছে। আবার এইখানে দেখেন যে ইন্টারভেনশন গুলা কি কি হইতে পারে, যে এগ্রিকালচারাল ক্রেডিট নিচ্ছি, বা মাইক্রো ফাইন্যান্স, লাইভ স্টক ইন্স্যুরেন্স বা ক্রপ ইন্স্যুরেন্স, ইনপুট সাবসিডিজ, এই ব্যাপারগুলোকে আমরা কনসিডার করব। আরো কি কি বিষয়গুলো, সোশিও ইকোনমিক ভ্যারিয়েবল, ফার্ম ক্যারেক্টারিস্টিক্স, এই বিষয়গুলো আমরা আমাদের গবেষণার কনসিডারেশনে নিব। আমরা কোন সফটওয়্যার ইউজ করব, যে আমরা জোটিওর এবং রায়ান নামে যে সফটওয়্যার আছে, এই দুটো আমরা ইউজ করব। এবং হচ্ছে আমরা প্রিজমা ফ্রেমওয়ার্ক, ফ্লোচার্ট, আমরা যে ফ্রেমওয়ার্কটা আছে এটা আমরা কি বলবো, এটা আমরা ফলো করব। ফান্ডিং এর কোনো অ্যাভেলেবিলিটি আছে কিনা এটা আমরা মেনশন করছি। এবং দেখেন বলা হয়েছে কোন কোন ডেটাবেস থেকে আমরা তথ্য নিব সেটা পর্যন্ত এখানে মেনশন করা হয়েছে। যে আমরা স্কোপাস, পাব এজি, সায়েন্স ডিরেক্ট, স্প্রিঞ্জার, এই যে কতগুলা আপনার ডেটাবেস গুলো আছে, এইগুলো আমরা এখানে স্পেসিফাই করে দিয়েছি। এরপর হচ্ছে যে আপনার ইন্টারফেস, কোনটা কার ইন্টারফেস এখান থেকে নেওয়া হয়েছে, গ্রে লিটারেচার আমরা কনসিডার করবো না কি করবো না সেটা বলা হয়েছে। ইনক্লুশন ক্রাইটেরিয়া, দেখেন এখানে ইনক্লুশন ক্রাইটেরিয়া আমাদের অনেকগুলো ইনক্লুশন ক্রাইটেরিয়া আমরা অ্যাড করছি, যে শুধুমাত্র স্মল হোল্ডার ফার্মার্স হতে হবে, এনি কান্ট্রি হইতে পারে। হ্যাঁ। তারপর হচ্ছে যে ইন্টারভেনশন গুলো কি কি হবে, আমরা শুধুমাত্র ওইগুলাই কনসিডার করবো যেখানে ফাইন্যান্স রিলেটেড আছে সেটা। আউটকাম কি হতে পারে, যে এই ইন্টারভেনশনের কারণে প্রোডাক্টিভিটির উপর কোনো চেঞ্জ আসছে কিনা, বা হচ্ছে রেজিলেন্সের উপর কোনো চেঞ্জ আসছে কিনা, এটা আমরা দেখতে চাচ্ছি। হ্যাঁ, স্টাডি ডিজাইনটা কি হবে, কোয়ান্টিটেটিভ অথবা মিক্স মেথড, দুটো আমরা কনসিডার করব, কোয়ালিটেটিভ মেথড আমরা কনসিডার করব না। এবার এক্সক্লুশন ক্রাইটেরিয়া গুলা কি কি দেখেন। তো এটা কিন্তু একটা প্রোটোকল। হ্যাঁ, এক্সক্লুশন ক্রাইটেরিয়া প্রত্যেকটা জিনিস এখানে মেনশন করা। দেন হচ্ছে কোন ডেটাবেজে আমরা কি লিখে সার্চ করব, এই প্রত্যেকটা জিনিসও এখানে মেনশন করা আছে। যে স্কোপ আছে আমরা কি লিখে সার্চ করব, পাবেজিতে কি লিখে সার্চ করব, সায়েন্স ডিরেক্টে কি লিখে সার্চ করব, বা প্রত্যেকটা ডোমেইনে আমরা কোনটা কি লিখে সার্চ করব না করব, এই সব কিছু এখানে সুন্দর করে আমরা মেনশন করে দিছি। এরপর হচ্ছে ভ্যালিডেশনটা কিভাবে হবে, তারপর হচ্ছে আদার্স কোনো সার্চ স্ট্র্যাটেজি আছে কিনা, তারপর হচ্ছে যে আমরা কিভাবে অথরের সাথে কন্ট্যাক্ট করব, যদি আমাদের কোনোটার অ্যাক্সেস না থাকে কতদিন ওয়েট করব না করব, রেজাল্টটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করব, স্ক্রিনিং কিভাবে করব। তারপর হচ্ছে যে কোনো একটা যদি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা কনফ্লিক্ট তৈরি হয়, যে কোনো একটা পেপার আমরা কিভাবে রাখবো না কি রাখবো না, এটা আমরা কিভাবে এটা নিয়ে ডিল করব, এই প্রত্যেকটা জিনিস আমরা এক্সট্রাকশন করার সময় কোন কোন বিষয়গুলো কনসিডার করব। হ্যাঁ, এক্সট্রাকশন স্টেজগুলো কি কি, তারপর হচ্ছে মানে প্রত্যেকটা দেখেন যে অনেক বড় একটা প্রোটোকল কিন্তু এখানে চলে আসছে। তো নট লাইক যে আপনাকে এত বড় প্রোটোকল ডেভেলপ করতে হবে। আপনারা যারা আর্লি স্টেজে তারা হয়তো ছোট প্রোটোকল ডেভেলপ করে হয়তো গবেষণাটা শুরু করতে পারে। তো এইটা যখন আপনি পড়বেন, এই প্রোটোকলটা যখন আপনি স্টাডি করবেন, তখন দেখা যাবে যে আপনার গবেষণায় মানে এই গবেষণাটা ঠিক কিভাবে কন্ডাক্ট হয়েছে ইন ডিটেলসে আপনি এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন। দ্যাটস ইট। তার মানে প্রথমে আমাদের যেটা ছিল, আমরা একটা রিসার্চ কোশ্চেন পেয়ে গেলাম, আমরা হচ্ছে একটা প্রোটোকল ডেভেলপ করে ফেললাম। যে আমাদের প্রোটোকলের ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, যেটা বললাম, রিসার্চ কোশ্চেন কি, ইনক্লুশন ক্রাইটেরিয়া কি হবে, এক্সক্লুশন ক্রাইটেরিয়া কি হবে, সার্চ স্ট্র্যাটেজি কি ছিল, ইভালুয়েশন মেট্রিক্স কি ছিল সেটা, এই বিষয়গুলো আমরা অন্যান্য কোন কোন ভ্যারিয়েবল গুলো আমরা রাখবো, কোন কোন ভ্যারিয়েবল রাখবো না, এভরিথিং ইজ মানে কি বলবো যে ওয়েল ডিফাইন্ড থাকতে হবে। এরপর হচ্ছে আমরা একটা কম্প্রিহেন্সিভ লিটারেচার রিভিউ করবো। কম্প্রিহেন্সিভ লিটারেচার রিভিউ এর বিষয়টা যদি আমরা আসি, যে ওকে, তো এইখানে যেটা বলছে যে সার্চ ফর ইউর স্টাডিজ, অর্থাৎ আমার প্রোটোকল ডেভেলপ হয়ে গেলে প্রোটোকলের মধ্যে কি কি আছে, সব কিছুই আছে। যেমন কি আমার যেটা বললাম অলরেডি বলা হয়ে গেছে, সবকিছু ধরে নিলাম সার্চ স্ট্রিংটা আমি করে ফেলছি। ভেরি নাইস, লাইক টিক চিহ্ন দিচ্ছে। আচ্ছা, তো কম্প্রিহেন্সিভ লিটারেচার সার্চ গুলো হচ্ছে যেটা বলা হয় সেটা হচ্ছে যে কোনো গবেষণার প্রশ্নের সাথে সম্পৃক্ত যত রিসার্চ আছে, এই প্রত্যেকটা রিসার্চ যাতে হচ্ছে মানে কি বলবো যে আমাদের গবেষণায় চলে আসে, এই বিষয়টা হচ্ছে আমাদেরকে মাথায় রেখে আমাদের প্রোটোকল ডেভেলপ করতে হবে। যেমন ধরেন যে আপনি যদি বাজারে যাচ্ছেন এবং আপনি যদি, আমরা জেনারেলি কি করি যে একটা বা দোকান থেকে কিন্তু আমরা কিনি না। হ্যাঁ, আমরা কি করি যে আচ্ছা বাজার, পুরা বাজারটা একটু ঘুরে দেখি, ঘুরে দেখার পরে বা আমরা যখন স্পেশালি ঈদের শপিং করতে যাই, বিভিন্ন দোকান ঘুরে টুরে দেখে টেকে দেন হচ্ছে ফাইনালি হচ্ছে আমরা একটা শার্ট বা একটা পাঞ্জাবি বা শাড়ি হয়তো কিনতেছি। এটা কম্প্রিহেন্সিভ কেন হচ্ছে, যে আপনি একটা দোকানে গেলেন, যে আপনার যেটা পছন্দ হয়েছে সেটা নিয়ে চলে এসেছেন, লট টেক দ্যাট।
এটা কম্প্রিহেন্সিভ হবে না, বাট আপনি যদি 10টা বা 15টা দোকান ঘোরেন তাহলে আপনি একটা আইডিয়া পাচ্ছেন। তখন কিন্তু আপনি যে কেনাকাটাটা করতেছেন এটা কি হচ্ছে, এটা কম্প্রিহেন্সিভ শপিং বলা যেতে পারে। তো গবেষণার ক্ষেত্রে সেটা হচ্ছে যে আহ, আমরা যে লিটারেচার রিভিউ গুলা করবো বিভিন্ন ডেটাবেস থেকে, এই ডেটাবেসটা একাধিক ডেটাবেস হইতেছে আমরা সাজেস্ট করে থাকি, একাডেমিতে সাজেস্ট করে থাকা হয়। কারণ কি, যে একটা ডেটাবেস যদি আপনি কনসিডার করেন তখন কি হয় যে সম্ভাব্য সকল গবেষণা কিন্তু এখানে আসে না। হ্যাঁ, যে যেটা হয়তো আপনার স্কোপাসে অ্যাভেলেবেল সেটা হয়তো আপনার এগ্রিকোলাতে হয়তো আপনার নাই, এগ্রিকোলাতে হয়তো সেটা নাই, অথবা এটা হতে পারে যে আপনি হয়তো টেলর ফ্রান্সিসের যে ডেটাবেসটা সেইখানে কিছু হয়তো মিসিং হয়ে যেতে পারে। এই জন্য ইন জেনারেল অ্যাটলিস্ট মানে মিনিমাম যেটা রিকমেন্ডেশন সেটা হচ্ছে মিনিমাম 2টা আপনার ডেটাবেস সার্চ করতে হবে। হ্যাঁ, এরপরে আপনি যত বেশি নেবেন আপনার গবেষণার কোয়ালিটি তত বেশি আপনার হচ্ছে ইনক্রিজ করবে। এবং হচ্ছে যে যেটাকে বলা হয় যে কি বলবো, ফর এক্সাম্পল দ্য সার্চ স্ট্রিং মাইট লুক লাইক, এই সার্চ স্ট্রিং দিয়ে আপনি সার্চ করবেন। এই সার্চ স্ট্রিংটা কেন বলা হচ্ছে, সার্চ স্ট্রিংটা আসলে কি? হ্যাঁ, এটা হচ্ছে যে আপনি বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য এই যে যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ড গুলোর যে কম্বিনেশন, এই কম্বিনেশনটাকে আমরা সার্চ স্ট্রিং বলে থাকি। অর্থাৎ একটা যেহেতু আপনার রিসার্চ কোশ্চেন একাধিক থাকতে পারে বা আপনার একটা রিসার্চ কোশ্চেনের বিভিন্ন ধরনের বিষয় ইন্টিগ্রেট থাকতে পারে, সেহেতু হচ্ছে যে আপনার এই ভালনারেবিলিটি রিলেটেড প্রশ্ন আইডেন্টিফাই করার জন্য যত ধরনের সার্চ দরকার আছে বা যত ধরনের কিওয়ার্ডস দরকার আছে, এই প্রত্যেকটা কিওয়ার্ডস যাতে আপনার সার্চ কি বলবো যে স্ট্রিং এ এগুলা হচ্ছে যে আপনার কানেক্টেড থাকে বা এইগুলোর সাথে একসাথে যাতে কম্পাইল করা থাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। যেমন আমরা আমাদের যে উদাহরণটা দিচ্ছিলাম এই উদাহরণটার কথা যদি বলি, যে ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট ভালনারেবিলিটি অ্যান্ড অর বা এই বিষয়গুলো কি, এটা নিয়ে আমাদের পরে আলোচনা আছে। যে ক্লাইমেট চেঞ্জ রাখছি আমরা, ক্লাইমেট ভালনারেবিলিটি, ইনভায়রনমেন্টাল চেঞ্জ, ভালনারেবিলিটি, ক্লাইমেট রিস্ক, এক্সপোজার, সেন্সিটিভিটি, অ্যাডাপটিভ ক্যাপাসিটি, কোস্টাল এরিয়া, কোস্টাল রিজিয়ন, ডেল্টা রিজিয়ন। দেখেন, কোস্টাল রিজিয়ন মানে কিন্তু শুধু কোস্টাল এরিয়া লিখলে হবে না, কোস্টাল রিজিয়ন নিয়ে অনেক গবেষণা হয় একই জিনিস, আবার এই সেম জিনিসটাকে আবার ডেল্টা রিজিয়নও বলা হচ্ছে। তার মানে সম্ভাব্য যতভাবে গবেষণা পাবলিশ হতে পারে এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করে একটা সার্চ ক্যাটালগ সাজাইতে হবে এবং সেটাকে আপনাকে সার্চ করতে হবে। তার মানে আমরা রিসার্চ কোশ্চেন ডেভেলপ করে ফেললাম, দেন হচ্ছে আমরা প্রোটোকল ডেভেলপ করলাম এবং বিভিন্ন ডেটাবেজে আপনারা কি বলবো যে আপনাদের যেগুলোতে অ্যাক্সেস আছে, অনেক সময় সবগুলোতে অ্যাক্সেস আমাদের থাকে না, আহ, বাংলাদেশে আমরা পাই না, বা অন্যান্য আপনার যদি বিদেশি অথর থাকে তাহলে অনেক জায়গাতে আপনি হয়তো অ্যাক্সেস গুলা পাবেন, বাংলাদেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে অ্যাক্সেস গুলা আছে। তো এই যে 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 ডেটাবেস গুলাতে আপনার অ্যাক্সেস আছে সেই জায়গাগুলোতে আপনি সার্চ করবেন, সার্চ করে আপনি আস্তে 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 আপনার ফাইন্ডিংস গুলা আহ, আপনি খুঁজে বের করে ফেলবেন। এখন লিটারেচার সার্চ আপনি করে ফেললেন, আপনি লিটারেচার সার্চের একটা এক্সাম্পল আমি আমার মনে হয় দেওয়া উচিত, একটু ট্রাই করি, রাইট? আচ্ছা ধরেন এটা হচ্ছে স্কোপাসের একটা স্কোপাস যে ডেটাবেস সার্চের যে ইন্টারফেসটা, এটা যদি আমরা ধরি যে এইখানে আমরা কপি হয়নি, রাইট? আচ্ছা, এই সেম জিনিসগুলো লিখে সার্চ করলাম। এখন আমরা দেখি যে কি ধরনের পেপার আসে সেটা আমরা একটু দেখার ট্রাই করি। দেখেন, এই কিওয়ার্ড লিখে সার্চ করার ফলে আমার 168টা ডকুমেন্টস এখানে পাওয়া গেছে। হ্যাঁ, এখন 168টা ডকুমেন্টস আমার পাওয়া গেছে। এখন আমি তো বলে দিছিলাম যে আমি 2010 সালের পরে কোনো গবেষণা কনসিডার করব না। তাহলে এই যে বাম পাশে দেখেন আমার ইয়ারের একটা ফিল্টারিং অপশন আছে, 2010 সাল থেকে আমি কনসিডার করব। এটা যদি আমি করি দেখেন, এটা কমে আসতেছে 167টা, মানে একটা কমে গেছে। এখন আমি যদি শুধুমাত্র বলি যে না আমি শুধুমাত্র রিসার্চ আর্টিকেল নিব আর কোনো কিছু নিব না, এবং ইংলিশ ওকে ফাইন, আমি শুধু হয়তো কিছু কিওয়ার্ড আমি দিয়ে দিলাম, ভালনারেবিলিটি, বাংলাদেশ, ক্লাইমেট চেঞ্জ, তখন কি হচ্ছে, তখন এটা আরো বেশি লিমিটেড হয়ে যাচ্ছে এবং তখন 104টা চলে আসছে। দেখেন আপনার যে প্রোটোকল আপনি যে যে বিষয়গুলো মেনশন করছেন এই প্রত্যেকটা জিনিস এখানে প্রত্যেকটা ডেটাবেজে এটা মেনশন করার সুযোগ আছে। হয়তো কোনোটা মিসিং আছে, কোনোটা মিসিং নাই, এটা কিছু থাকতে পারে। বাট কিন্তু এই কিওয়ার্ডগুলো কতটা পাওয়ারফুল আমি যদি আপনাদেরকে একটু বোঝাই, এই যে দেখেন আমি শুধু কোটেশন মার্কটা শুধু চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ, তাহলে কি হয় এটা একটু আমরা দেখা ট্রাই করি। আবার সার্চ করি, দেখেন 104টা আছে। ও, 104টাই আছে, রাইট? আচ্ছা, এখানে 16টা ডকুমেন্টস পাওয়া গেছে মাত্র, 104টা থেকে এখানে 16টা চলে আসছে। তার মানে শুধুমাত্র আমি কোটেশন গুলো চেঞ্জ করে দেওয়ার কারণেই আমার আহ, কি বলবো যে ডকুমেন্টসের সংখ্যাটা কম বেশি হয়ে গেছে। তো এই ব্যাপারগুলা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, যার কারণে যে আমরা যে সার্চ স্ট্রিং গুলা এখানে যে কথাটা একটু আগে বলা হয়েছে যে ওকে, আমরা যে এখানে যেটা বললাম যে কম্প্রিহেন্সিভ লিটারেচার সার্চ, আমরা যে
কি কি লিখে সার্চ করব, এই ব্যাপারগুলো অনেক বেশি ভেবেচিন্তে আপনাদেরকে করতে হবে। যদি আমরা ভেবেচিন্তে না করতে পারি তাহলে আমাদের গবেষণাটা কি হবে না, শক্তিশালী বা পাওয়ারফুল হবে না কিন্তু, বা আমরা যে ফাইন্ডিংস গুলো পাবো এটা কিন্তু আসলে সায়েন্স কমিউনিটিতে অ্যাকসেপ্টেড নাও হতে পারে। তো প্রথমে গেল কি, আমাদের রিসার্চ কোশ্চেন আমরা আইডেন্টিফাই করলাম, আমরা একটা প্রোটোকল ডেভেলপ করে ফেললাম। প্রোটোকল ডেভেলপ করার পরে আমরা হচ্ছে লিটারেচার রিভিউ শুরু করলাম বিভিন্ন ডেটাবেজে। আমি হয়তো স্কোপাসটা দেখা দিছি, আপনারা হয়তো ওয়েব অফ সায়েন্সে যদি আপনাদের অ্যাক্সেস থাকে সেটা করতে পারেন, বা বেজিতে যদি আপনি যান সেখানে অ্যাক্সেস আছে। এলসিভিআর এর আপনার হচ্ছে ডেটাবেজ আছে, তারপর হচ্ছে টেইলর ফ্রান্সিসের ডেটাবেজ আছে, উইলির ডেটাবেজ আছে, এরকম বিভিন্ন রিনাউন্ড যে আপনার তিন চারটা বা দুইটা ডেটাবেজ আপনার আহ, আহ, দক্ষতার উপরে সময়ের উপর ভিত্তি করে এই জায়গাগুলোতে আপনি লিটারেচার সার্চ করে ওইখান থেকে পেপারগুলোকে আপনি ডাউনলোড করে ফেলেন, বা যে ফাইলগুলো আছে ফাইলগুলোকে আপনি ডাউনলোড করে ফেলেন। এরপরে হচ্ছে যে ধাপটা সেটা হচ্ছে স্ক্রিন স্টাডিজ ফর ইনক্লুশন। এখন এই যে যে আপনি যে আমরা যে কিওয়ার্ড গুলো লিখে সার্চ করলাম, এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করলেই যে আসলে যে আর্টিকেল গুলা বা যে রিসার্চ পেপার গুলো আসবে এই সবগুলা যে আসলে নেওয়া যাবে, নট লাইক দ্যাট। হ্যাঁ। তো আহ, এই যে যে বিষয়টা, আমাদের সব যে ডকুমেন্টস আসবে নট লাইক দ্যাট। হ্যাঁ, বা যেগুলো আসতেছে, যে অনেক ডকুমেন্টস আসতে পারে, সেটা হচ্ছে আননোন কিছু বা আমাদের জন্য আমাদের গবেষণার জন্য দরকার নাই এরকম অনেক ডকুমেন্টস কিন্তু এখানে চলে আসতে পারে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আমরা যে ইনক্লুশন ক্রাইটেরিয়া বা এক্সক্লুশন ক্রাইটেরিয়া আমরা সেট করে রাখছিলাম, এখন এইগুলোর সাথে আমরা হচ্ছে মিলাই মিলাই দেখবো এখন যে আসলে আমার আমার যে শর্ত ছিল এই শর্ত পালন করতেছে কিনা। হ্যাঁ। তো প্রথম যে শর্তটা ছিল, আমরা যেটা করি যে অ্যাট ফার্স্টে আমরা যে পেপারগুলো আমরা ডাউনলোড করলাম বা পেপারের যে ফাইলগুলো আমরা ডাউনলোড করলাম, এটা হচ্ছে যে আমরা পদ্ধতিটা হচ্ছে আমরা বিভিন্ন ফাইল পাওয়া যায়, সিএসবি ফাইল পাওয়া যায় বা অন্যান্য অনেক ফাইল পাওয়া যায়। এই ফাইলগুলো যখন আমরা পেলাম, আমরা পাওয়ার পরে এটাকে রায়ান বা অন্যান্য বেশ কিছু সফটওয়্যার, ওয়েব বেস সফটওয়্যার আছে যেগুলোতে আমরা এটাকে ইম্পোর্ট করি। ইম্পোর্ট করার পরে আমরা দুই ভাবে এটা স্ক্রিনিংটা করে থাকি। একটা হচ্ছে টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট স্ক্রিনটা করে থাকি ফার্স্ট স্টেজে। অর্থাৎ প্রথমে অ্যাবস্ট্রাক্ট এবং টাইটেল পড়ে আমাকে বুঝে নিতে হবে যে আচ্ছা, আমি যে গবেষণা করতেছি বা আমি যে টার্গেটে নিয়ে এগোচ্ছি বা আমার যে রিসার্চ অবজেক্টিভ, এটার সাথে আসলে এটা কম্প্যাটেবল কিনা বা এটা আহ, আহ, যাবে কিনা। যদি যায় এটাকে আমরা রেখে দেবো, ইনক্লুড করবো, আদারওয়াইজ এটাকে আমরা এক্সক্লুড করে ফেলবো। এটার উদাহরণটা আমরা কি বলি যে এই যে এখানে শাড়ির একটা উদাহরণ দিয়ে আছে, আপনারা হচ্ছে এটা দেখে আপনি বুঝতে পারবেন যে সবকিছু যাচাই বাছাই করে তারপর হচ্ছে আমাকে চিন্তা করতে হবে যে পার্টিকুলার শাড়িটা আপনি কিনবেন নাকি কিনবেন না। দ্বিতীয় ধাপে যেটা হবে যে, প্রথম ধাপে তো আপনি শুধুমাত্র টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট দেখে আপনি সিদ্ধান্ত নিলেন যে আচ্ছা ঠিক আছে, এটা বোধহয় আমার গবেষণায় ইনক্লুড হতে পারে, এটা হচ্ছে আমার গবেষণা থেকে বাদ যাবে। দ্বিতীয় ধাপে আপনি যে গবেষণার জন্য আপনার গবেষণার জন্য যেগুলোকে ইনক্লুড করলেন, এইটার ফুল টেক্সট আপনাকে পড়তে হবে। অর্থাৎ পুরো পেপারটা আপনাকে পড়তে হবে, স্পেশালি মানে নট লাইক যে একদম টপ টু বটম পড়তে হবে। আপনি রেজাল্ট সেকশন বা মেথডসটা যখন দেখবেন, তখন আপনি আরেকবার আপনাকে স্ক্রিন করতে হবে যে আচ্ছা, হয়তো অনেক সময় হয় কি যে টাইটেল এবং অ্যাবস্ট্রাক্টটাকে খুব নাইসলি প্রেজেন্ট করে রাখে। হ্যাঁ, যে এমন একটা ভাব যে মনে হয় বিশাল গবেষণা করে ফেলছে, বাট ভিতরে হয়তো ওইভাবে ইনপুটটা থাকে না। তখন কি হবে, অথবা এমন হতে পারে না যে অ্যাবস্ট্রাক্ট দেখে আপনার মনে হয়েছে, বাট ভিতরে যখন আপনি গেলেন রেজাল্ট সেকশনে গিয়ে আপনি দেখলেন যে এইখানে আসলে আপনার যে ভ্যারিয়েবল গুলা দরকার, হ্যাঁ, আপনি যে ভালনারেবিলিটি রিলেটেড যে আপনার তথ্যগুলা দরকার, এই তথ্যগুলা ওই পেপারে নাই। তখন কি হবে, তখন এটা আবার এক্সক্লুড করে ফেলতে হবে আপনাকে। তো এই যে যে প্রসেসটা, এই যে যে পদ্ধতিটা, যে আপনি কোনটাকে ইনক্লুড করবেন কোনটাকে এক্সক্লুড করবেন, এই যে যে পদ্ধতিটা, এটাকে আমরা বলতেছি যে স্ক্রিনিং করা। ঠিক আছে। এইভাবে স্ক্রিনিং করে আপনি তখন আপনার সংখ্যাটা আরো কমে আসলো, হয়তো বা তখন 50টা বা 60টা রিসার্চ পেপার আপনি ফাইনালি সিলেক্ট করলেন। এর মধ্যে থেকে কিছু আপনার পেপার থাকবে যেগুলো আপনার হয়তো অ্যাক্সেস নাই। হ্যাঁ, তখন কি হচ্ছে, আমরা বলে দিছি যে আমাদের যদি কোনো পেপার অ্যাক্সেস না থাকে, আমরা এখানে যে করসপন্ডিং অথর তাকে আমরা মেইল করব, যদি আমরা এটা পাই আমরা এটাকে ইনক্লুড করবো, আদারওয়াইজ আমরা 2 থেকে 3 দিন ওয়েট করবো, যদি না পাই দেন হচ্ছে ওটা আমরা এক্সক্লুড করে দিব। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে যে আপনাকে মেনশন করে রাখতে হবে যে আচ্ছা ঠিক আছে, দিস ইজ দ্য ওয়ে। এরপরে যেটা কি হবে দেখেন, যে আপনি ধাপে ধাপে ডেটাবেস সার্চ করলাম, বা আমরা ধরে নিলাম একটা ডেটাবেস থেকে আমরা হচ্ছে 16টা, প্রথমে পাইছি 104টা, বা 104টা থেকে আমরা প্রথমে হয়েছে আমাদের সালের কারণে বা আমাদের, আচ্ছা, আমরা 104টা প্রথমে পেয়েছিলাম। আমরা 104টা থেকে কি করলাম, অ্যাবস্ট্রাক্টটাকে স্ক্রিন করলাম এবং হচ্ছে টাইটেল, এখান থেকে আমার দেখা গেলো যে 4টা বাদ পড়ে গেল, যে না এটা আমার গবেষণার সাথে অ্যালাইনড না। তখন আমি কি করতেছি, তখন এরপরে বাকি যে আমার 100টা আছে, এই 100টার আমি ভিতরটা এখন পড়বো আর কি, রেজাল্ট সেকশনটা বা মেথড সেকশনটা আমি ভালো করে স্টাডি করবো। এইখান থেকে হয়তো বা আরো 20টা বাদ পড়ে গেছে। কেন বাদ পড়ে গেছে, যে না আমার গবেষণার যে পারপাস এটা সার্ভ করতেছে না, এটা বাদ। এখন আমার হাতে আছে কয়টা, 80টা রিসার্চ আর্টিকেল আছে। এই 80টা রিসার্চ আর্টিকেল থেকে আমাকে এখন আমার গবেষণার জন্য যে তথ্যগুলা দরকার, আমি ওই যে প্রি ডিফাইন করে নিয়েছিলাম প্রোটোকলে, রিসার্চ প্রোটোকলে। হ্যাঁ, যে আমি দেখতে চাচ্ছি ফ্যাক্টরস এফেক্টিং ফুড সিকিউরিটি।
তাহলে কোন কোন ফ্যাক্টরস গুলা ফুড সিকিউরিটিকে এফেক্ট করছে, এই জিনিসগুলা সিগনিফিকেন্টলি এফেক্ট করছে, এই জিনিসগুলা প্রত্যেকটা পেপার থেকে আমাকে ধরে 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 এটাকে আইডেন্টিফাই করতে হবে। প্রত্যেকটা পেপার থেকে আমাকে এই তথ্যগুলো নিয়ে আসতে হবে, পেপারের রেফারেন্স কত সালে পাবলিশ হয়েছে, বা এই যে যে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে এইগুলা। এটার সাথে আমি জাস্ট একটা এলিমেন্টের কথা বললাম বা একটা ভেরিয়েবল, যে ফ্যাক্টরস এফেক্টিং কি বলবো যে ফুড সিকিউরিটি। আবার আমি এটার সাথে আরেকটা রাখতে পারলাম যে না, তাদের ক্যালোরি ইনটেকটা আমি সাথে রাখতে চাচ্ছি, যে এভারেজ ক্যালোরি ইনটেকটা কত আমি এটা ফাইন্ড আউট করবো। তাহলে ক্যালোরি ইনটেকের তথ্যটা আমি আরেকটা কলামে সাজাইলাম। হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা জিনিস আমরা হচ্ছে কি বলবো যে একটা টেবিল আকারে আমরা এটাকে সাজাই ফেলবো। তো এক্সট্রাক্ট ডেটা এখানে কি কি হতে পারে আমাদের কোস্টালের ক্ষেত্রে, যে আচ্ছা গবেষণাটা কোথায় হয়েছে, লোকেশন, কোন মেথড ব্যবহার করছে, যে আমরা সার্ভে মেথড করছে নাকি কোনো ক্লাইমেট মডেলিং করছে, এইটা আমরা এখানে মেথডটা উল্লেখ করলাম। কি ফাইন্ডিংসটা কি ছিল এটা আমরা মেনশন করলাম। হ্যাঁ, এবার হচ্ছে যেমন কোস্টাল রিজিয়ন অফ বাংলাদেশ, এটা হতে পারে বাগেরহাট, এটা হতে পারে সাতক্ষীরা, এটা হতে পারে চট্টগ্রাম বা বরগুনা, যেটা হোক সেটা হতে পারে। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করছে কিভাবে, ইউজিং ক্লাইমেট মডেল। এবার হইতেছে যে কমিউনিটিস নিয়ার দ্য কোস্টাল এরিয়াস আর হইতেছে হাইলি ভালনারেবল টু ফ্লাডিং ডিউ টু রেজিং সি লেভেল অর সামথিং লাইক দ্যাট। এটা হচ্ছে যে আহ, সহজ কথা। এখানে বাম পাশে ডান পাশে একটা নোট আছে, দেখেন আপনারা, যে আমরা যে নির্বাচন করলাম এখান থেকে, জাস্ট এটা ভ্যারি করবে। এটা যদি আপনি সোশ্যাল সায়েন্সের গবেষণা করেন এক ধরনের আপনি হয়তো তথ্যগুলা নিচ্ছেন, আপনি বায়োলজিক্যাল সায়েন্সে যখন করতেছেন তখন এক ধরনের আপনি তথ্য নিচ্ছেন, আপনি যখন মানে কি বলবো যে অন্য টাইপের গবেষণা করবেন, জাস্ট ডিপেন্ডস করবে কোন কোন ভ্যারিয়েবল গুলো আপনি আসলে কনসিডার করবেন। আমরা যেহেতু একটা উদাহরণ দিচ্ছিলাম যে ক্লাইমেট চেঞ্জের বিষয়, সেই ক্ষেত্রে আমরা ধরছি যে স্টাডি ডিটেলস থাকবে, পপুলেশন কারা ছিল, মেথডস কি ছিল, এক্সপোজার বা ইন্টারভেনশন গুলা কি কি ছিল, এবং আউটকাম গুলা কি কি ছিল, এবং ওই গবেষণার লিমিটেশন গুলা কি কি ছিল, এই বিষয়গুলো আমরা নোট করে রাখবো। তাহলে আমাদের ডেটা এক্সট্রাকশনটা কিন্তু হয়ে গেল। হ্যাঁ, ডেটা এক্সট্রাকশন হয়ে যাওয়ার পরে এবার হচ্ছে কোয়ালিটি অ্যাসেসমেন্টের যে একটা পদ্ধতি থাকে, সেই কোয়ালিটি অ্যাসেসমেন্টটা আমরা দেখবো। যে কিছু কিছু পেপার আছে যেটা এই অ্যাসেসমেন্টটা আবার দুই ধরনের হয়ে থাকে, স্ট্যাটিস্টিক্যাল কিছু অ্যাসেসমেন্ট থাকে, আবার হচ্ছে যে আপনার আপনার ভিজুয়াল অ্যাসেসমেন্ট, আপনি দেখে হয়তো আপনি চিন্তা করতেছেন যে হয়তো কোস্টাল এরিয়াতে একটা গবেষণা করছে ক্লাইমেট চেঞ্জ ভালনারেবিলিটির উপরে, স্যাম্পল সাইজ ছিল 60 জন। যেটা আমরা যখন মাস্টার্স করতাম সেখানে 60 ছিল একদম মানে কমন একটা নাম্বার, সে 60টা ডেটা নিয়ে গবেষণা করে ফেলতাম আমরা। তো যেহেতু আমাদের বাজেট ছিল না সে সময়, আহ, তো এটা তো এইটা কিন্তু তখন কি হয়েছে যে এটা আসলে রিপ্রেজেন্টেটিভ। তখন আমি বলে দিলাম যে না, এই পেপারটা কোয়ালিটি ভালো না, এটাকে আমি বাদ দিচ্ছি বা সামথিং লাইক দ্যাট। আবার কিছু যে কক্রেন রিস্ক বায়াস টুল, এটা কিছু আহ, কি বলবো যে এআই ইন্টিগ্রেটেড কিছু ওয়েবসাইট আছে, এইগুলোর সাথে থেকে ওরা অটোমেটিক্যালি এই ব্যাপারগুলোকে আবার আপনার ডিটেক্ট করে দেয়। হ্যাঁ, যে আপনার এটা কি আসলে ইনক্লুড হবে নাকি হবে না, এটা কোয়ালিটিটা কেমন গবেষণার, এটাকে আপনি এটার উপর ভিত্তি করে আপনি এই বিষয়গুলো কনসিডার করবেন আর কি। এবার হচ্ছে সিনথেসাইজ দ্য ডেটা। সিনথেসাইজের ব্যাপারটা কি হচ্ছে যে আম, অর্থাৎ আপনার কাছে এখন প্রত্যেকটা গবেষণা, যে 80টা গবেষণাপত্র আপনি স্টাডি করছিলেন, এই 80টা গবেষণাপত্রের প্রত্যেকটার ইনফরমেশন আপনার হাতে আছে। তাহলে এখন কি করতে হবে, এখন এইটাকে গবেষণার জন্য সুইটেবল একটা স্ট্রাকচারে আপনাকে ফালাইতে হবে। এটা টেবিল হতে পারে, গ্রাফ হতে পারে, বা এই সব কিছু মিলাই আপনার যে ফাইন্ডিংসটা এটাকে আপনাকে তুলে নিয়ে আসতে হবে। আমরা কিছু এক্সাম্পল দেখবো একটু পরে, একটা কি কয়েকটা রিসার্চ আর্টিকেল দেখবো, এটা দেখার পরে আমরা বিষয়গুলো নিয়ে তাহলে বুঝতে একটু সুবিধা হবে। হ্যাঁ, যে ধরা যাক অনেকগুলো স্টাডি আছে, এবং আহ, একজন বলতেছে যে এই লেভেলে ভালনারেবল, আর একজন বলতেছে ওই লেভেলের ভালনারেবল, একজন বলতেছে যে ভালনারেবিলিটি অ্যাডাপ্টেশনটা অনেক বেশি, আবার অনেক বলছে সেন্সিটিভিটিটা কম, আবার বলতেছে যে এরকম নানা ধরনের বিষয়, যে বিষয়গুলো থাকবে এই প্রত্যেকটা বিষয় কি হচ্ছে ইন্টিগ্রেটেড হচ্ছে। এগুলাকে করে আপনি টেবিলে আপনার বুদ্ধিমত্তা খাটায় বা আপনাকে ভিজুয়ালাইজ করে বা বিভিন্ন এআই হেল্প নিয়ে আপনাকে এই বিষয়গুলোকে তুলে ধরতে হবে, এবং কোথায় এটা সিমিলারিটি আছে কোথায় সিমিলারিটি নেই, এই বা আপনার অবজারভেশন তখন অ্যাজ এ রিসার্চার হিসেবে আপনার বেসড অন দ্য ফাইন্ডিংস আপনার কিছু অবজারভেশন বা আপনি রেজাল্টটাকে তখন ডিসক্রাইব করবেন। হ্যাঁ, এই যে যে কাজটা এটাকে হয়েছে আসলে সিনথেসিস বলা হয়। তো এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই, কারণ আপনি যখন সিস্টেমেটিক রিভিউর কয়েকটা পেপার আপনি দেখবেন যে তারা আসলে কাজটা কিভাবে করছে, তখন ইট উইল বি ভেরি ইজি ফর ইউ। তো আমরা সিনথেসাইজ করলাম, সিনথেসাইজ করার পরে আমরা তখন অ্যাজ ইউজুয়াল আমরা যে রিসার্চ পেপারটা লিখি, এই রিসার্চ পেপারটাকে আমরা লিখে ফেলবো। ঠিক আছে, তো ধাপগুলা কি কি ছিল, একটা রিসার্চ কোশ্চেন আমাদের আইডেন্টিফাই করা লাগছে, আমরা একটা প্রোটোকল ডেভেলপ করলাম, আমরা প্রোটোকল এক্সাম্পলটা দেখছি। দেন হচ্ছে আমাদের আহ, আমরা হচ্ছে যে বিভিন্ন ডেটাবেস থেকে সার্চ করলাম, সেইখান থেকে হচ্ছে আমাদের ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমরা ফাইনালি কিছু রিসার্চ পেপার আমরা সিলেক্ট করলাম, সেইখান থেকে আমরা সিনথেসাইজ করলাম, দেন হচ্ছে আমরা ডেটা এক্সট্রাক্ট করলাম, দেন হচ্ছে আমরা এটাকে প্রেজেন্ট করলাম, প্রেজেন্ট করে আমরা তখন ম্যানুস্ক্রিপ্টে লেখা শুরু করলাম। তো এই ধাপগুলা কিভাবে আসলে বলা হয়েছে, এটা যদি আমরা একটা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখা ট্রাই করি। আচ্ছা, এই যে যে একটা রিসার্চ আর্টিকেল, এটার কথা যদি আমরা একটু চিন্তা করে দেখেন, ভেরি নাইস। একটু বড় করতে হবে বোধহয়, রাইট?
আচ্ছা, প্রিভ্যালেন্স অফ এনজাইটি ডিপ্রেশন অ্যান্ড দ্য স্ট্রেস অ্যামং টিচার্স ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডামিক, এ প্রিজমা কমপ্লায়েন্ট সিস্টেমেটিক রিভিউ। প্রিজমাটা হচ্ছে, আমি এই বিষয়টা আমরা নিয়ে আসবো। তো দেখেন, টাইটেল দেখে আমরা বুঝে ফেলতে পারতেছি যে প্রিভ্যালেন্স অফ এনজাইটি ডিপ্রেশন এবং স্ট্রেস নিয়ে এখানে কাজটা করছে। তো আমাদের যে আলোচনাটা ছিল, আমাদের মেথোডোলজিক্যাল যে ব্যাপারটা ছিল, সেটা যদি আমরা এখানে দেখি, দেখেন মেথডস, রিসার্চ কোশ্চেন কি ছিল সেই ব্যাপারটা তারা এখানে মেনশন করছে। হ্যাঁ, যে হোয়াট ইজ দ্য প্রিভ্যালেন্স অফ এনজাইটি ডিপ্রেশন অ্যান্ড স্ট্রেস অ্যামং দ্য টিচার্স ডিউরিং কোভিড-19 প্যান্ডামিক। আমার রিসার্চ কোশ্চেন ক্লিয়ার, এবং এইভাবে প্রেজেন্ট করছেন। তারপর হচ্ছে ইনক্লুশন ক্রাইটেরিয়া কি ছিল, যে পপুলেশন ছিল কি কি, নার্সারি, প্রি স্কুল, এলিমেন্টারি স্কুল, বিভিন্ন স্কুলের টিচার কারা, কোন টিচারগুলা এখানে ইনক্লুড হবে সেই বিষয়টা পপুলেশন এখানে বলা হয়েছে। এবং পাবলিশড বিটুইন 2020 থেকে 21 সালের মধ্যে যে গবেষণাগুলো হয়েছে, হ্যাঁ, এবং এনি ল্যাঙ্গুয়েজ এখানে বলা হয়েছে, সেই বিষয়গুলোকে তারা হচ্ছে কনসিডার করবে। এবং হচ্ছে যে পিকোস বা পিআইসিওএস এই ফ্রেমওয়ার্কটা তারা ব্যবহার করছে। অর্থাৎ পিকোসের মধ্যে কি বলেছে, যে পপুলেশন, ইন্টারেস্ট, কনটেক্সট এবং হচ্ছে স্টাডি টাইপ। তো ইনক্লুশন ক্রাইটেরিয়া দেখেন যে এনজাইটি, ডিপ্রেশন এবং স্ট্রেস, শুধুমাত্র এই বিষয়গুলো আমরা কনসিডার করব। কনটেক্সট কি হবে, শুধুমাত্র কোভিড-19 কনটেক্সে। এমন যদি হয় কোভিড এর আগে যে গবেষণাগুলো হয়েছে, বা ওই ওই সময়ে যদি আপনার এমন কোনো গবেষণা হয় যেটা কোভিড সংক্রান্ত না, বা কোভিডের কারণে যে গবেষণাগুলো করা হয় না, এমনি নর্মালি করা হয়েছে এটা গবেষণা, তাহলে এটা আমাদের এখানে ইনক্লুশন হবে না। হ্যাঁ, এবার হচ্ছে যে কোন ধরনের স্টাডিকে আমরা কনসিডার করবো সেই বিষয়গুলো এখানে সুন্দর করে বলা হয়েছে। এবং এক্সক্লুশন ক্রাইটেরিয়া কি বলেছে, রিপোর্ট অ্যান্ড কেস সিরিজ বা র্যান্ডোমাইজ ক্লিনিক্যাল ট্রায়ালস, লিটারেচার রিভিউ, বুক, কনফারেন্স পেপার, এই বিষয়গুলোকে এক্সক্লুড করছে। অর্থাৎ তারা শুধুমাত্র রিসার্চ আর্টিকেলগুলোকে এখানে কনসিডার করবে। তার মানে ইনক্লুশন ক্রাইটেরিয়া আমরা পেয়ে গেছি, দেখেন ভেরি ইজি। মানে খুব সফিস্টিকেটেড কিছু না, আপনি এইভাবে আরামসে করে ফেলতে পারবেন, খুব সিম্পল। এবং এখানে খুব বড় ধরনের যে কোথায় স্টাডি এরিয়া, কেন স্টাডি এরিয়া, স্যাম্পল সাইজ, হ্যান ত্যান, ইটিসি ইটিসি ইটিসি, এগুলোর কোনো সমস্যা নাই। ডেটাবেস সার্চ, তারা কোন কোন ডেটাবেস গুলা সার্চ করছে, ওয়েব অফ সায়েন্স, তারপরে সাই, ইয়েলো, ইটিসি 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 ইটিসি, বিভিন্ন ধরনের যে ডেটাবেস গুলো আছে, এই ডেটাবেস গুলা তারা এখানে মেনশন করছে। স্ক্রিনিং অ্যান্ড সিলেক্টিং রেকর্ড, তারা কিভাবে স্ক্রিনিং করছে দেখেন, the independently database was carried out independently by দুইজন টু রিসার্চার্স। তারপর হচ্ছে কিভাবে করা হয়েছে না করা হয়েছে, টাইটেল এন্ড অ্যাবস্ট্রাক্ট স্ট্রিং করছে, হ্যান ত্যান ইটিসি, প্রত্যেকটা জিনিস নিয়ে আসছে। ডেটা এক্সট্রাকশন কিভাবে করছে এই বিষয়গুলো এখানে সুন্দর করে মেনশন করা। ইভালুয়েশন অফ দ্য মেথোডোলজিক্যাল কোয়ালিটি অফ দ্য স্টাডিজ, কোন প্রেক্ষাপটে বা কিভাবে তারা এই মেথোডোলজিক্যাল ইভালুয়েশন করছে সেইটা এখানে এক্সপ্লেন করা আছে। দেন ডেটা অ্যানালাইসিস বা ডেটা সিনথেসিসটা কিভাবে করা হয়েছে সেটা, এবং কোনো ইথিক্যাল অ্যাপ্রুভাল প্রয়োজন নাই সেটা আপনার বলে দিচ্ছে আর কি, ইথিক্যাল অ্যাপ্রুভাল। এখন দেখেন, এই যে আরেকটা ব্যাপার, যে সার্চ স্ট্রিং কি ছিল, যে পাবমেড, তারপরে ইএম বেজ, ওয়েব অফ সায়েন্স, এই বিষয়গুলোতে তারা এখানে যে সার্চ স্ট্রিং লিখে সার্চ করছিল সেটা এখানে সুন্দর করে মেনশন করে দিছে। এবং কোনো ফিল্টার তারা ইউজ করে না। ফিল্টার বলতে কি, ওই যে আমি ওখানে বলে দিলাম না যে আহ, আপনার 2010 থেকে 2025 সাল পর্যন্ত যা আছে, বা এই টাইপের কিছু ফিল্টারিং অপশন আছে, ওইটা কোনো ফিল্টার তারা করে নাই। আবার এলআই, এলএসসিএ, সিএস, এই এই যে যে ডেটাবেসটা, এই ডেটাবেসটা তারা এইখানে তারা শুধুমাত্র এই সার্চ স্ট্রিংটা ইউজ করে তারা হচ্ছে সার্চ করছে। হ্যাঁ, এখন এটা আসলে ডেটাবেস টু ডেটাবেস এই ব্যাপারটা ভ্যারি করতে পারে। মোস্ট অফ দ্য টাইম আপনি দেখা যাচ্ছে যে একই ডেটাবেস দিয়ে হয়ে যায়, আবার কিছু কিছু জায়গায় ডেটাবেসগত কিছু মানে সার্চ স্ট্রিং এর কিছু চেঞ্জ নিয়ে আসতে হয়। হ্যাঁ, এটা ডিপেন্ডস করবে যে আপনি কোন ডেটাবেস সিলেক্ট করতেছেন। এটা দেখেন হুবহু কিন্তু একদম তুলে দিছে, কপি পেস্ট করে দিছে, যে আমি এই বিষয়গুলোকে ইউজ করছি। এরপর হচ্ছে কি দেখেন, এটা হচ্ছে একটা প্রিজমা ফ্লো চার্ট। প্রিজমা ফ্লো চার্টটা যদি আমরা এটাকে বলি যে আহ, এটা নিয়ে আমাদের আলোচনা আসবে, এটা একটু মাথায় রাখেন। যে দেখেন, রেকর্ড আইডেন্টিফাইড থ্রু দ্য ডেটাবেস সার্চিং, অর্থাৎ ডেটাবেস সার্চ করে তারা কতগুলা হচ্ছে পাইছিল, যে হয়তো সম্ভবত এটা কত, আই ডোন্ট নো, 13,000, এটা কি 13,000 নাকি 1300, আই ডোন্ট নো। আচ্ছা, ওকে। তার মানে 1370টা হচ্ছে তারা ইনিশিয়ালি আপনার পাইছিল, এবং অ্যাডিশনালি হচ্ছে যে আদার রিসোর্স থেকে তারা দুটো পাইছে, তার মানে হচ্ছে 1372টা। রেকর্ড এক্সক্লুড বাই রিডিং দ্য টাইটেল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ এতগুলো রেকর্ডের মধ্যে থেকে 1330টাই বাদ পড়ে গেছে। হ্যাঁ, এত ভয় পাওয়ার কিছু নাই, বুঝছেন। আমি যে সিস্টেমেটিক রিভিউটার আগে আমরা চলমান ছিল, প্রায় 4-5 হাজার আপনার মনে করেন যে চলে আসছে পেপার। এইখান থেকে দেখেছে 3,000-ই শুধু ডুপ্লিকেটই আছে। এখান থেকে আরো কমাইলে কমে যাবে। তারপর হচ্ছে রেকর্ড আফটার এক্সক্লুডেড বাই দ্য টাইটেল অ্যাবস্ট্রাক্ট 42টা থাকছে। তারপর হচ্ছে ফুল টেক্সট তারা ডুপ্লিকেট পাইছে, এর মধ্যে আবার 20টা, বাকি থাকলো কত, 22টা। এইখান থেকে আদার্স যে ক্রাইটেরিয়ান ছিল, এইটা ক্রাইটেরিয়াটিয়া বাদটা দিয়ে টিয়ে তারা পাইছে কয়টা, লাস্টে 6টা পেপার পাইছে।
এই 6টা পেপারের উপরেই তারা বেসিক্যালি রিভিউ করছে। দিস ইজ সিস্টেমেটিক রিভিউ। এখন আপনারা যদি ডোমেইনটাকে ছোট করেন, তাহলে আপনাদের ক্ষেত্রে কি হবে, এরকম হয়তো বা 10টা 15টা 20টা সর্বোচ্চ। এখান থেকে এখন তো এআই এর যুগ, আরো বেশি সহজ হয়ে গেছে, বিভিন্ন টুলস আছে। এই রেজাল্টটাকেই, যে এই যে দেখেন 1 2 3 4 5 6, এই 6টার কোথায় কি পাইছে না পেয়েছে এই বিষয়গুলোকে প্রেজেন্ট করে তারা হচ্ছে আপনার মেডিসিনের মধ্যে জানালে এটা পেপারটা পাবলিশ করে ফেলছে। তার মানে, ও এখন আর একটা বিষয়, রেজাল্টটা কিভাবে প্রেজেন্ট করছে, তারা যে বিষয়গুলোকে কনসিডার করার কথা বলছিল, যে এই বিষয়গুলো টার্মিনোলজিগুলোর সাথে আমি পরিচিত না, এজ রেঞ্জ কোথায় ছিল, প্লেস অফ ইমপ্লিমেন্ট, একাডেমিক এডুকেশন কি ছিল, নাম্বার অফ স্যাম্পল কত ছিল, ইটিসি কান্ট্রি কোথায় হয়েছে, এই বিষয়গুলো ইন্টিগ্রেট করার পরে এখানে আরো কিছু ইনফরমেশন, প্রিভ্যালেন্স অফ এনজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস ইন দ্য স্টাডিজ, এই বিষয়গুলা, ভ্যালুগুলা হচ্ছে যে তারা ওই পেপার থেকে, আমরা যেটাকে ডেটা এক্সট্রাকশন যে বিষয়টা থেকে এক্সট্রাক্ট করে এটাকে প্রেজেন্ট করে দেন হচ্ছে এক্সপ্লেন করছে। তো পদ্ধতিটা হচ্ছে এরকম, আমরা যে বিষয়গুলো ডিসকাস করছি দেখেন এই পেপারটা হুবহু সেম কাজটাই করা হয়েছে। আর একটা পেপার যদি আমি একটু আপনাদেরকে দেখাই, তাহলে একটা ডিফারেন্ট ডোমেইনে, তাহলে একটা ভালো আইডিয়া পাবেন হয়তো। এখানে হচ্ছে ক্রপ ইল্ড প্রিডিকশন ইউজিং মেশিন লার্নিং এ সিস্টেমেটিক রিভিউ আর্টিকেল, তো এটা আমার কাজের সাথে অ্যালাইন ছিল। যে তো সেইখানে দেখেন, একটু জাস্ট আমরা সরাসরি রিসার্চ কোশ্চেন গুলা কি ছিল এটা সুন্দর করে এখানে দেওয়া আছে। হ্যাঁ, এটা প্রিজমা ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে না, বাট দেখেন এইখানে যে সায়েন্স ডিরেক্টে তারা কি লিখে সার্চ করছে এই জিনিসটা এখানে মেনশন করে দিছে, এবং এখানে আরো কিছু বিষয় হয়তো মেনশন করছে যে কেন করছে, 256 567টা রেকর্ড তারা পাইছে। তারপর হচ্ছে এই যে স্কোপাসে কি লিখে সার্চ করছে, ওয়েব অফ সায়েন্সে হ্যান ত্যান, ইনক্লুশন ক্রাইটেরিয়া কি ছিল 3.4, এটা তারা মেনশন করছে। তারপর হচ্ছে এক্সক্লুশন ক্রাইটেরিয়া, সরি, এটা করার পরে কোন অবস্থায় দেন রেজাল্টটাকে তারা এই যে দেখেন গ্রাফিক্যালি, এখানে খুব সিম্পল প্রেজেন্টেশন, যে কত সালে কতগুলা পেপার পাবলিশ সেটা এখানে মেনশন করছে। দেন কোন সোর্স থেকে কোন পেপারটা পাইছে সেটা এখানে তারা মেনশন করছে, টাইটেল কি ছিল, অ্যালগোরিদম কোনটা ইউজ হয়েছে, মেশিন লার্নিং অ্যালগোরিদম, কত সালের পেপার ছিল, ওকে ফাইন। দেন এই যে যে নানাবিধ, মানে এমনিতে হুদাই বুঝছেন আর কিছু না। হ্যাঁ, এই যে কোন কোন ফিচার গুলা তারা কনসিডার করছে, দ্যাটস ইট। এখানে কিছু ম্যাপটপ তৈরি করছে, এগুলা বা মানে নিউরাল নেটওয়ার্ক কতদিন ইউজ করছে, লিনিয়ার রিগ্রেশন, র্যান্ডম ফরেস্ট, সাপোর্ট ভেক্টর মেশিন, গ্রেডিয়েন্ট বুস্টিং ট্রি, কোন কতগুলা পেপারে এই বিষয়গুলো ইউজ করা হয়েছে, এরকম নানাবিধ বিষয় হচ্ছে আপনার তুলে ধরছে, জাস্ট 4 5টা টেবিল বানায় আপনার ভালো জার্নালে এটা পাবলিশ করে ফেলছে। তো যেরকমই পেপার হোক না কোনো, এদের মেকানিজমটা হচ্ছে অলমোস্ট সেম। হ্যাঁ। তো আচ্ছা, এবার হচ্ছে সার্চ স্ট্রিং এর ক্ষেত্রে, সিস্টেমেটিক রিভিউ এর ক্ষেত্রে আপনার হচ্ছে আমরা যেটাকে বলি বুলিয়ান বুলিয়ান সার্চ বলে থাকি। এই সার্চ স্ট্রিং হচ্ছে অ্যান্ড অর নট, এই তিনটা টার্ম ব্যবহার করে আমরা বেসিক্যালি আমরা একাডেমিক লিটারেচারে সার্চ করার ক্ষেত্রে এই তিনটা টার্ম আমরা খুব ওয়াইডলি ইউজ করে থাকি। এই তিনটা সম্পর্কে আমরা একটু জানার ট্রাই করবো এবং কেন প্রয়োজন আমরা এই বিষয়গুলো নিয়ে একটা আলোচনা করবো। হোয়াট ইজ বুলিয়ান সার্চ, কাকে বলা হয়, এ মেথডস অফ কম্বাইনিং দ্য কিওয়ার্ডস, আমাকে শোনা যাচ্ছে বোধহয়, রাইট? আচ্ছা, মেথডস অফ কম্বাইনিং দ্য কম্বাইনিং হ্যাঁ। কিওয়ার্ডস ইউজ অ্যান্ড অর এবং নট, এই তিনটা আমরা ইউজ করে আমরা সার্চ করব। হেল্পস টু রিফাইন দ্য স্ট্রাকচার ডেটাবেস সার্চ, অর্থাৎ ডেটাবেস সার্চটা যাতে আপনার মোস্ট ইফেক্টিভ হয়, ভেরি নাইসলি, যাতে আমরা যে রিসার্চ পেপারগুলো চাচ্ছি এই রিসার্চ পেপারগুলো যাতে চলে আসে, এইটার জন্য আমরা এইটা বুলিয়ান অপারেটরগুলো আমরা ব্যবহার করব। এটা সিস্টেমেটিক রিভিউর জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই অপারেটরগুলো ব্যবহার না করলে আপনি কখনোই আপনার কাঙ্ক্ষিত রিসার্চ আর্টিকেল গুলা আপনি পাবেন না, একটা নয়েজ ক্রিয়েট হবে আর কি। হ্যাঁ। আচ্ছা, আর এটা করলে আপনার গবেষণার যে সার্চ দেখেন, ওই আমি শুধুমাত্র কোটেশন চেঞ্জ করার ফলে কি হচ্ছিল আমাদের, 106টা থেকে নেমে 16টায় চলে আসছিল। কেন, ইমাজিন যে এই সার্চ স্ট্রিং গুলা বা অ্যান্ড গুলা কতটা পাওয়ারফুল। সো এইটার জন্য আপনাদেরকে এই বুলিয়ান যে অপারেটর গুলা বা কিওয়ার্ডস গুলা, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের একটা ইনডেপথ ধারণা থাকতে হবে। অ্যান্ড আমরা কখন ব্যবহার করি সেটা একটু দেখি, যে ন্যারো ডাউন যদি আমরা করতে চাই, অর্থাৎ আমি যদি কোনো জায়গায় সার্চ করতে চাই যে আহ, কোনো একটা পেপার, অ্যান্ড অপারেটর আমরা তখন ইউজ করবো যখন আমরা ধরেন যে এক বা একাধিক কিওয়ার্ড সবগুলাই ওই পেপারে থাকতে হবে। হ্যাঁ। এখন কি হয় ধরেন, আমি যদি শুধু ক্লাইমেট চেঞ্জ দিয়ে একটা সার্চ করি, তখন কি আসবে, একটু আপনাদের একদম এক্সপেরিমেন্টাল একটু দেখাই দেই, রাইট? আচ্ছা, এইখানে যদি আমরা একটু দেখাই যে যে কোনো ডেটাবেজের ক্ষেত্রে আমরা যদি এখানে অর না দিয়ে যদি আমরা এখানে অ্যান্ড দিই, দেখেন যে এখানে আমাদের 16টা ডকুমেন্টস আছে, আমরা এখন অ্যান্ড দিয়ে দিচ্ছি যখন, আচ্ছা তখন কিন্তু 10টা চলে আসছে। ঠিক আছে, দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে 10টা ডকুমেন্টস। তার মানে জাস্ট একটা নাম, মানে
চেঞ্জ করাতে, কিওয়ার্ড চেঞ্জ করাতে বা অপারেটর চেঞ্জ করাতে আমার জাস্ট রেজাল্টের সংখ্যা কম বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ। তো অ্যান্ড অ্যান্ড কি হচ্ছে, ন্যারো করে ফেলছে দেখেন, যখন অর ছিল তখন ছিল 16টা, যখন আমি অ্যান্ড দিছি তখন 13টা হয়ে গেছে। তার মানে ব্যাপারটা কিন্তু ভেরি ওপেন। তো আমরা যখন আমাদের সার্চটাকে ন্যারো করতে চাবো বা কমায় নিয়ে আসতে চাবো, তখন হচ্ছে আমাদের অ্যান্ড অপারেটরটা ইউজ করা হয়, এবং এটা ডেটাবেসকে বলে যে ইনক্লুড অল দ্য কিওয়ার্ডস। ক্লাইমেট চেঞ্জ এবং ক্লাইমেট ভালনারেবিলিটি এবং ভালনারেবিলিটি তিনটা টার্মই ওই কিওয়ার্ডসের মধ্যে বা ওই রিসার্চ আর্টিকেলের কোনো না কোনো জায়গায় থাকা লাগবে। আমি অ্যান্ড যখন বলে দেবো, তিনটাই থাকা লাগবে। এবং যখন হচ্ছে যে অর যখন আমি ইউজ করব, তখন কি হবে যে যে কোনো একটা, যে ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট অথবা ক্লাইমেট ভালনারেবিলিটি, এই তিনটার যে কোনো একটা যদি ওই পেপারে থাকে বা যে কোনো জায়গায় যদি থাকে, তখন কি হবে, তখন ডেটাবেজ আমাকে ওই রেজাল্টটাই দেখাবে। তখন কি হবে, অর যখন হবে এটা কিন্তু সার্চটা অনেক বেশি হয়ে যাবে। কারণ আমি যখন শর্ত দিচ্ছি যে তিনটা কন্ডিশনই পূরণ করতে হবে, তখন কিন্তু এটা ভেরি টাফ। যেমন আমি যদি আপনাদের মধ্যে থেকে কন্ডিশন দেই যে কারা কারা অনার্স ফাইনাল ইয়ারে পড়ে, মানে সরি, অনার্সে পড়াশোনা করেন, তখন দেখা যাচ্ছে কি যে আপনারা হয়তো বলবেন যে 50 জন হয়তো বলতেছেন যে ভাই আমি আসি। হ্যাঁ। আমি যখন বলবো যে অনার্স ফাইনাল ইয়ার, সরি, অনার্স অ্যান্ড ফাইনাল ইয়ার, হ্যাঁ, এই দুটো কন্ডিশনে ফিল আপ করতে হবে, তখন কি হচ্ছে যে তখন কমে আসবে, তখন হবে হয়তো বা 15 জন বা 20 জন। এখন আমি যদি বলি যে অনার্স অ্যান্ড ফাইনাল ইয়ার অ্যান্ড সিজিপিএ 3.8, তখন হয়তো বা 2 থেকে 3 জন আমি পাবো। তার মানে অ্যান্ড যখন আমি দিচ্ছি তখন এটা ন্যারো ডাউন করে ফেলতেছে। বাট যখন আমি বলতেছি যে অনার্স অর ফাইনাল ইয়ার অর হচ্ছে যে আপনার 3.8 বা 3.5, 3.3, তখন কি হচ্ছে, এই তিনটার যে কোনো একটা কন্ডিশন যদি আপনি ফুলফিল করেন, তখন আপনি ইনক্লুড হয়ে যাচ্ছেন আমার সার্চের মধ্যে। সো দ্যাট ইজ হয় অর অপারেটর আমরা তখন ব্যবহার করি, ইনক্লুড এনি ওয়ান অফ দ্য কিওয়ার্ড। এটা যে কোনো একটা কিওয়ার্ড থাকলে আমাকে সেই রেজাল্টটা দেখাবে। এবং নটটা আমরা কখন ইউজ করি, যে নট আছে এক্সক্লুড হচ্ছে আনওয়ান্টেড যে টার্মগুলো আছে সেইগুলাকে রিমুভ করে দেয়। যেমন ধরেন আমি কোনো জায়গায় ইউজ করি ক্লাইমেট চেঞ্জ এবং নট মিটিগেশন, অর্থাৎ যে পেপারটায় ক্লাইমেট চেঞ্জ আছে ওই পেপারটা যদি মিটিগেশন কোনো টার্ম থাকে, তাহলে আমার সার্চ এটাকে আমাকে আর দেখাবে না। বাট আমি যদি অ্যান্ড দিতাম তাহলে দুটো থাকলে আমাকে দেখাইতো, অথবা ওর দিলেই দুটো যে কোনো একটা থাকলে দেখাতো। বাট যখন আমি নট দিলাম তখন কি হবে, তখন এই মিটিগেশনটা তখন আর দেখাচ্ছে না, একদমই দেখাচ্ছে না। তো দেখি আমরা একটু একটু জাস্ট এক্সপেরিমেন্টালি একটু দেখা ট্রাই করি। এইখানে একটু নট ইউজ করে দেখি কি হয়। এখন 10টা আছে, নট দেওয়ার পরে কি হয়, এই দেখেন, নট দেওয়ার পরে কি আসছে বলছে দেখছেন, যে আমাদের একটা মাত্র ডকুমেন্টস দেখাচ্ছে। হ্যাঁ, স্কোপ আছে। তো সরি, তো ব্যাপার হচ্ছে এইটা যে তো নটের কারণে কি হয়, এটা হচ্ছে আপনার মানে আনওয়ান্টেড যে টার্মগুলো থাকে এগুলো আমরা অ্যাভয়েড করতে, এগুলো আমরা করি বা এটাকে আরো বেশি ন্যারো ডাউন করে ফেলে, আরো বেশি ছোট করে ফেলে। ঠিক আছে। তো সহজ কথা যদি বলি আমরা, সেটা হচ্ছে কই গেল, যে অ্যান্ড হচ্ছে আমরা বোথ বা এটাকে যদি দুইটা কন্ডিশন বা তিনটা কন্ডিশন বা চারটা কন্ডিশন যদি আমরা দিতে চাই সেগুলো থাকবে। ওর ক্ষেত্রে হচ্ছে কি, এটা ব্রডন করার জন্য ব্যবহার করা, যে কোনো একটা থাকলে হবে। নট হচ্ছে কোনো একটা টার্ম যদি আমরা বা কিওয়ার্ড যদি আমরা এক্সক্লুড করতে চাই, তখন হচ্ছে আমরা এটাও ন্যারো ডাউন করার ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। এখন এইটার সাথে আরো কিছু সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো আপনারা আপনাদের রিসার্চ পেপার যে কোনো, নট লাইক যে শুধুমাত্র আপনাকে সিস্টেমেটিক রিভিউর ক্ষেত্রে ইউজ করতে হবে, এটা আপনি গুগল স্কলারে বা যে কোনো ডেটাবেজে এইভাবে সার্চ করতে পারেন। এতে কোটেশন মার্কটা যদি ব্যবহার করা হয়, কোটেশন মার্কটা ব্যবহার করলে যেটা হয়, এক্স্যাক্ট এই তিনটা টার্ম একসাথে থাকতে হবে, অর্থাৎ এই কোটেশনের মধ্যে যা কিছু আছে এগুলো পরপর যদি না থাকে তখন দেখাবে না। ধরেন একটা পেপারে হয়তো বিভিন্ন জায়গায় ক্লাইমেট শব্দটা ব্যবহার হয়েছে, চেঞ্জ শব্দটা ব্যবহার হয়েছে, অ্যাডাপ্টেশন শব্দটা ব্যবহার করা হয়েছে। আমি যদি কোটেশন না দিতাম তখন কি হতো, ও এটাকে সার্চ লিস্টে দেখাইতো। বাট এমন যদি হয় যে না, আমি যখন কোটেশনে দিচ্ছি, অর্থাৎ ওই পেপারে কোথাও না কোথাও এই তিনটা টার্মকে একসাথে থাকতে হবে, যদি একসাথে না থাকে তাহলে ওটাকে সে কনসিডারেশনে নিবে না। হ্যাঁ। তারপর ট্রাঙ্কেশনটা ব্যবহার করা হয় কিসের জন্য, ট্রাঙ্কেশনটা হচ্ছে যে ধরেন আমাদের কিছু শব্দ থাকে না, যে একটু ঝামেলা আছে, যেমন ভালনারেবল, ভালনারেবিলিটি, দুটো জিনিস একই জিনিস, তাহলে এই বি পর্যন্ত কিন্তু আমাদের মিল আছে, একটু যদি আমরা দেখাই। ওকে, দেখেন এখানে কিন্তু আমাদের বি পর্যন্ত মিল আছে। তো যে VULNER বি পর্যন্ত মিল আছে, এরপরে হচ্ছে তখন আমরা বলতেছি দেখেন বিভিন্ন টার্ম ইউজ করা হয়। আমাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে যে স্মল হোল্ডার এবং স্মল হোল্ডার্স দুটোই থাকতে পারে। তখন কি আমরা স্মল হোল্ডারের পরে আমরা যখন এই যে ট্রাঙ্কেশনটা বা স্টার্ট সাইনটা দিছি, তখন ও এই এর পরে সব কনসিডার করবে একই ওয়ার্ডের মধ্যে যদি থাকে। তার মানে আমি এইটাকে যখন দিয়েছি তখন ভালনারেবলও কনসিডার করতেছে, ভালনারেবিলিটিটাও সে কনসিডার করতেছে। আর হচ্ছে আপনার কোশ্চেন মার্ক বা ওয়াইল্ড কার্ডস বলা হয় কেন, সেটা হচ্ছে যে ধরেন কিছু কিছু আমাদের ওই যে ব্রিটিশ এবং আমেরিকান অ্যাকসেন্ট একটু ঝামেলা আছে না,
আপনার জেড এবং এস এর মধ্যে। তো ওই জায়গাটায় আপনি যদি এই কোশ্চেন মার্কটা বসায় দেন, ওইখানে ওটাকে সে ব্লাঙ্ক রাখবে, ওইখানে যাই থাকুক সে দেখাবে। শুধু সে দেখবে যে আমার সামনের টার্মটা আর পিছনের টার্মটা মিল আছে কিনা। যেমন ওমেন এবং ওমেন, এই যে যে ই, এ এবং ই এর জায়গাটা আমি যখন কোশ্চেন দিয়ে দিছি, তখন এইখানে যদি কেউ থাকতো, সে এটাকে সার্চ লিস্টে নিয়ে আসতো। শুধু সে প্রথম তিনটা এবং লাস্টের একটা সে কনসিডার করতেছে। এবং প্যারান্থেসিস কেন, যে গ্রুপ করার জন্য, যে ক্লাইমেট চেঞ্জ অর ওয়েদার, এই দুটাকে আমি ধরতেছি এইখান থেকে যে কোনো একটা থাকবে, এইটার সাথে অবশ্যই ভালনারেবিলিটি থাকা লাগবে। হ্যাঁ, তো এটাকে আপনারা আরেকটু যদি স্টাডি করেন, চ্যাট জিপিটিতে যদি আপনারা দেন, ভেরি নাইসলি আপনাদেরকে বোঝাই দিবে। তো এই যে যে সার্চ স্ট্রিংগুলা, এই বিষয়গুলোকে আমরা কম্বাইন করে কিন্তু আমরা ইউজ করতে পারি। যেমন উদাহরণ যদি আমি দেই, যে ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন, অর ক্লাইমেট ভালনারেবিলিটি, অর ক্লাইমেট অনেক কিছু। কোটেশন দিয়ে কি বোঝাচ্ছে, এক্সাক্ট ফ্রেজ, এই হুবহু এটা থাকা লাগবে। ব্রাকেট দিয়ে কি বোঝাচ্ছে, যে গ্রুপ করা, এই দুটাকে আমি গ্রুপ করে ফেললাম। ভালনারেবল স্টার দিয়ে কি, যাতে হচ্ছে যে ভালনারেবল এবং ভালনারেবিলিটি দুটোই আসে। ওমেনের ক্ষেত্রে এইটা হাউস হোল্ড, তাহলে হাউস হোল্ডস বা হাউস হোল্ডিং এসবগুলাই নিয়ে আসবে। কোস্টাল এরিয়ার পরে স্টার দিলাম কেন, যে এরিয়া বা এরিয়াস দুটোই হতে পারে আর কি। সো এইভাবে হচ্ছে আমরা সার্চ স্ট্রিং গুলো সাজাবো। এই ক্ষেত্রেও আপনারা আরামসে চ্যাট জিপিটি হেল্প নিতে পারেন, বা ভালো ভালো যে আপনার কি বলে এটাকে, যে জিপিটি গুলো আছে তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন। বাট বিফোর দ্যাট আপনাকে আপনার রিসার্চ কোয়েশ্চেন, আপনার প্রোটোকল সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। আচ্ছা, কিছু ফ্রেমওয়ার্ক আছে সিস্টেমেটিক রিভিউয়ের ক্ষেত্রে। অনেক বেশি সময় নিয়ে ফেলতেছি, আহ, আশা করি বিরক্ত হচ্ছেন, কিছু করার নাই। তো ফ্রেমওয়ার্ক ইন সিস্টেমেটিক রিভিউয়ের ক্ষেত্রে আমরা যদি বলি যে বিভিন্ন ধরনের সিস্টেমেটিক রিভিউ আছে, মানে ফ্রেমওয়ার্ক আছে। এটা আপনার কোন ডোমেইনে আপনি কাজ করতেছেন, ওই পার্টিকুলার ডোমেইনের উপর ভিত্তি করে আমরা এক একটা এক এক ধরনের ফ্রেমওয়ার্ক ব্যবহার করি। ফ্রেমওয়ার্কটা হচ্ছে কি একটা গাইড বা কাঠামো বা ব্লুপ্রিন্ট, যেটা ব্যবহার করে আপনি আপনার রিসার্চ কোশ্চেন তৈরি করবেন। রিসার্চ কোশ্চেন তৈরি করার জন্য আসলে এই ফ্রেমওয়ার্কগুলো ব্যবহার করা হয়। ইনক্লুশন এবং এক্সক্লুশন ক্রাইটেরিয়া করে আমরা ঠিক করবো, এবং লিটারেচার সার্চটাকে সাজাবে ফ্রেমওয়ার্কগুলোর উপর ভিত্তি করে। তো আপনি যে ডোমেইনে আছেন, ওই ডোমেইনের উপর যে ফ্রেমওয়ার্কগুলো আছে, এটার উপর একটু আগে থেকে পড়াশোনা করে নেবেন। তাতে করে কি হবে, যে আপনি তখন আর বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হবে। কেন ফ্রেমওয়ার্ক দরকার, কারণ সিস্টেমেটিক রিভিউতে যদি প্রশ্ন অস্পষ্ট হয়, রিসার্চ কোশ্চেনটা যদি ক্লিয়ার না থাকে, তাহলে আপনার সার্চ, স্ক্রিনিং, সিনথেসিস সবকিছু আপনার কি হবে, একটা জগাখিচুড়ি হয়ে যাবে। তখন কি হবে, আপনার রিসার্চটা যে ফাইন্ডিংসটা আসবে, এটা নিয়ে কোশ্চেন অ্যারাইজ করতে পারে। এবার হচ্ছে আমরা যদি বলি যে কমন সিস্টেমেটিক রিভিউ ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে পিআইসিও বা পিআইসিও এস, তার মানে আপনি কোশ্চেনটা এমন ভাবে সাজাবেন যে ক্লিনিক্যাল, হেলথ অথবা ইনভায়রনমেন্টাল ইন্টারভেনশন সায়েন্সে কি হবে, যে কোশ্চেনের মধ্যে আপনি যে পপুলেশনটা কনসিডার করতে হয়, আমরা উদাহরণ দেখব যে পপুলেশন থাকবে, ইন্টারভেনশন আর এক্সপোজারটা থাকবে, কম্প্যারিজনের সুযোগ থাকতে হবে, আউটকাম কি থাকবে এটা থাকতে হবে, এবং স্টাডি ডিজাইনটা কি এটা থাকতে হয়। হ্যাঁ, আবার এই যে পপুলেশন, এক্সপোজার, আউটকাম, স্যাম্পল, ফিনোমেনা, ইন্টারেস্ট, ডিজাইন, ইভালুয়েশন, অর্থাৎ আপনি যখন রিসার্চ কোশ্চেনটা সাজাচ্ছেন, তখন এই যে ফ্রেমওয়ার্কটা আছে, এই ফ্রেমওয়ার্কের প্রত্যেকটা এলিমেন্ট কাভার করছে কিনা এটা আপনাকে মেকশিওর করতে হবে। যদি আপনি এটা মেকশিওর করতে পারেন, তাহলে কি হচ্ছে, তাহলে আপনি বুঝে নিতে পারতেছেন যে ওকে, ইউ আর গোয়িং টু হ্যাভ এ ভেরি নাইস রিসার্চ, বা একটা ফাইন্ডিংস আপনি তৈরি করতে যাচ্ছেন। এটা যে কোনো একটা আপনার ডোমেইনের সাথে মিলিয়ে নিয়ে আপনি হচ্ছে ওই পার্টিকুলার ফ্রেমওয়ার্ক নিয়ে একটু স্টাডি করবেন। স্টাডি করে দেন হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে আস্তে 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 আপনি এগোবেন আর কি। এখন এই প্রত্যেকটা ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, সেদিকে আমরা যাচ্ছি না। তো আমরা হচ্ছে পিআইসিও বা পিআইসিও এস, এই দুইটা ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে আপনার গ্লোবালি খুব পপুলার দুইটা ফ্রেমওয়ার্ক। একটা ফ্রেমওয়ার্ক জাস্ট এসটা যোগ হয়, আর এক্সটা অনেক সময় যোগ হয় না। হেলথ, সোশ্যাল সায়েন্স, ইনভায়রনমেন্টাল, ইন্টারন্যাশনাল বেসড স্টাডিজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন পিআইসিও দিয়ে আসলে কি বোঝাচ্ছে, আচ্ছা আমরা একটা এক্সাম্পল দেখি, দেখেন যে হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ নিউ ড্রাগ কম্পেয়ার্ড টু স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট অন রিডিউসিং ব্লাড প্রেশার অ্যামং অ্যাডাল্টস। অর্থাৎ আমাদের তাহলে এখন এই রিসার্চ কোশ্চেনটাই পিকো ফ্রেমওয়ার্কটা ফলো করছে কিনা। পিতে কি, যে আমার হচ্ছে পার্সন ছিল বা কমিউনিটি ছিল, রাইট? তো এখানে আমি যখন দেখতেছি, তাহলে হচ্ছে আমার অ্যাডার্স বা যারা কমিউনিটি আছে তাদের বিষয়টা কারা, এই কমিউনিটি কারা, সেটা আমি মিন করলাম। তারপর হচ্ছে আমার আইটা হচ্ছে আমার কি ছিল আমি ভুলে গেছি। ইন্টারভেনশন গুলা কি ছিল, ইন্টারভেনশনটা কি নিউ ড্রাগের ইন্টারভেনশন দেখবো। সিতে হচ্ছে আপনার কম্পারিজন, কম্পারিজন কি করবে, স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টের সাথে নিউ ড্রাগের আমি কম্পারিজন করতেছি। আর ওতে হচ্ছে আমার কি ছিল, যে আউটকাম যেটা ছিল, অর্থাৎ রিডাকশন ইন ব্লাড প্রেশার।
তার মানে দেখেন প্রত্যেকটা আমার এই কোশ্চেনের মধ্যে এই প্রত্যেকটা জিনিস এখানে ইনক্লুড হয়ে গেছে। এই ফ্রেমওয়ার্কের যে গুরুত্বপূর্ণ যে পপুলেশন, ইন্টারভেনশন, কম্পারিজন এবং আউটকাম সব আছে। অ্যাডাল্ট আমার হচ্ছে পপুলেশন, নিউ ড্রাগ হচ্ছে ইন্টারভেনশন, কম্পারিজন স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, এবং আউটকাম হচ্ছে রিডাকশন ইন ব্লাড প্রেশার। তার মানে এইভাবে আপনি আপনার গবেষণাকে এইভাবে আপনি সুন্দর করে, সো চ্যাট জিপিটি যদি ইউজ করেন তাহলে আপনি বলবেন যে তুমি আমাকে এই ফ্রেমওয়ার্ক ইউজ করে আমাকে রিসার্চ কোশ্চেন সাথে দাও, আমি এই ব্যাপারগুলো দেখতে চাচ্ছি। দ্যাটস ইট। ওকে, কম্পোনেন্ট বিষয়গুলো তো এখানে অলরেডি বলা হয়েছে, আগে পিছে চলে আসছে। এখানে খুব বেশি এক্সপ্লেন করার মতো কিছু নাই। আচ্ছা, ক্লাইমেট ভালনারেবিলিটির ক্ষেত্রে যদি আমরা কনসিডার করি তাহলে আমার পপুলেশন কি, লাস্টের পয়েন্টে একটু খেয়াল করেন যে রিসার্চ কোশ্চেন, হাউ ডাজ ক্লাইমেট চেঞ্জ অ্যাফেক্ট কোস্টাল কমিউনিটি কম্পেয়ার্ড টু আইল্যান্ড এরিয়া ইন টার্ম অফ ভালনারেবিলিটি। তাহলে কি, এখানে সবকিছু চলে আসছে। ইন্টারভেনশন কি, ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে, পপুলেশন কোস্টাল কমিউনিটি, আমার কম্পারিজন কি কম্পেয়ার্ড উইথ আইল্যান্ড এরিয়াস, এবং হচ্ছে আমার আউটকাম কি, যে ভালনারেবিলিটিটা হচ্ছে আমার আউটকাম। তার মানে এইটা যেহেতু আমার প্রত্যেকটা এলিমেন্টস চলে আসছে পিকো ফ্রেমওয়ার্কে, তার মানে এই কোশ্চেনটাকে আমি বলতে পারি যে এটা একটা কমপ্লিট রিসার্চ কোশ্চেন ফর সিস্টেমেটিক রিভিউ। আচ্ছা, প্রিজমা নিয়ে আমি বলছিলাম, যেটা প্রিজমা হচ্ছে যে প্রিফার্ড রিপোর্টিং আইটেমস ফর সিস্টেমেটিক রিভিউ মেটা অ্যানালাইসিস। তো ওই যে যে আমাদের আমরা যে ডায়াগ্রামটা দেখছিলাম, এই ডায়াগ্রামটা হচ্ছে আমরা যে তৈরি করা হয় এটা হচ্ছে প্রিজমা ফ্রেমওয়ার্কটা ব্যবহার করা। এটা নিয়ে প্রচুর লিটারেচার আছে, প্রচুর ডকুমেন্টস আছে, এগুলো আপনি একটু পড়ে নেবেন, বাট জাস্ট একটু আলোচনা করা যে এখানে আমরা আসলে দেখায় যে এটা সেট অফ গাইডলাইন, একটা সিস্টেমেটিক রিভিউ হওয়ার জন্য যে গাইডলাইনগুলো দরকার, এই প্রত্যেকটা গাইডলাইন সম্পর্কে হচ্ছে যে একটা ডিটেইলস ধারণা থাকে, এবং এখানে সম্ভবত 27টার মতো চেকলিস্ট আছে যে প্রত্যেকটা সেকশনে কোন কোন জিনিস থাকবে। এটা এই গাইডলাইনটা যদি আপনি ফলো করতে পারেন তখন এটা বলা যায় যে ওকে ফাইন, দিস ইজ এ কমপ্লিট সিস্টেমেটিক রিভিউ। ও আচ্ছা, 27টা চেকলিস্ট এখানে আছে যে হাউ টু স্ট্রাকচার ইউর রিভিউ সামথিং লাইক দ্যাট। ওকে, এই বিষয়গুলো এখন এইখানে মূলত যেটা আমরা করি যে আমরা আসলে এই যে যে ক্রাইটেরিয়ার বিষয়গুলো ছিল না, যে ইনক্লুশন ক্রাইটেরিয়া, এক্সক্লুশন ক্রাইটেরিয়া, কোন স্টেজে কতগুলা বাদ পড়ছে, এই প্রত্যেকটাকে শো করানোর যে ডায়াগ্রাম, এটা হচ্ছে প্রিজমা ফ্লো চার্ট আমরা বলে থাকি। তাহলে আইডেন্টিফিকেশন স্টেজে কি থাকবে, যে নাম্বার অফ রেকর্ড রিটার্ন ফ্রম দ্য ডেটাবেস সার্চ, আদার ডেটাবেস থেকে, বা টোটাল কতটা পাইছেন, এখান থেকে স্ক্রিনিং করে আপনি কতটা বাদ দিচ্ছেন, কতটা এবার এলিজিবল কয়টা হয়েছে, আপনার ফুল টেস্ট অ্যাক্সেস কতগুলা ছিল, ফাইনালি আপনি কতগুলা রিভিউ করলেন, এবং ফাইনাল ফাইনাল যে বিষয়টা ছিল এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। এইখানে যদি একটা উদাহরণ দেখি, যে দেখেন প্রথম ধাপে বলা হয়েছে রেকর্ড আইডেন্টিফাইড ফ্রম ডেটাবেস ফর স্ক্রিনিং। হ্যাঁ, কতগুলা ছিল, ছিল হচ্ছে 473টা। ডুপ্লিকেটে পাওয়া গেছে কতগুলা, 71। ডুপ্লিকেট কেন আসতেছে, যে একই রিসার্চ আর্টিকেল কিন্তু বিভিন্ন ডেটাবেজে থাকতে পারে, যেটা এসএলভিআর আছে সেটা স্কোপাসও আছে, আবার সেটা গুগল স্কলারও আছে। হ্যাঁ, সো আবার যেটা টেলর ফ্রান্সিসে আছে সেটা আবার স্কোপাসেও আছে হয়তোবা। ঠিক আছে, তো তখন কি হচ্ছে, তখন এটাকে ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, আপনি একই যে রিসার্চ আর্টিকেল আপনাকে দুই জায়গায় শো করাচ্ছে। হুম, তো আমি যেটা বলছিলাম যে লাস্ট আমি দেখছি যে আমি 700টা হচ্ছে পেপার করছিলাম, এইখান থেকে আপনার 736টা ছিল, 67টার মধ্যে 36টাই ছিল ডুপ্লিকেট, 736টা। সো দিস ইজ দ্য থিং। এবার হচ্ছে যে টাইটেল রেকর্ড স্ক্রিন করা হয়েছে 402টা। কেন, এই যে 473 থেকে 71টা বাদ পড়ে গেছে, ডুপ্লিকেট 402টা থাকে। এইখান থেকে আপনার দেখলাম যে অ্যাবস্ট্রাক্ট বা টাইটেল দেখে যে না, এগুলা দিস ইজ নট ফর সুইটেবল ফর মাই রিসার্চ, 62টাই বাদ পড়ে গেছে। তাহলে 140টা থাকলো। এখানে আবার রেকর্ড রিমুভ করা হয়েছে কয়টা, 77টা। ফুল টেক্সট অ্যাক্সেস করা হয়েছে 63টা। আবার এখান থেকে রেকর্ড রিমুভ হচ্ছে 34টা। তাহলে ফাইনালি থাকছে কয়টা, 29টা। এইখান থেকে আবার নো ইফেক্ট সাইজ অথবা হচ্ছে নট আরসিটি ইটিসি স্টাডি প্রোটোকল মেনটেন করা হয় না, এইখান থেকে আবার কয়টা, 4টা বাদ পড়ে গেছে, লাস্টে আমার হচ্ছে 25টা থাকলো। এখন এই প্রিজমা বলে দিচ্ছে যে আপনার আসলে মানে কোন স্টেজে কত যোগ কত, আপনি এটা ফ্লো চার্টটা দেখছেন যে কোথায় কতটুকু বাদ পড়ে গেছে, হ্যান ত্যান। আর এই প্রোটোকলের যে চেকলিস্ট আছে, চেকলিস্টটা আপনাদের দেখাতে পারলে ভালো হতো, এটা ডাউনলোড দিতে ভুলে গেছি। এই চেকলিস্টটা মেনে যখন আপনি আপনার গবেষণাটা কন্ডাক্ট করবেন বা স্টাডিটা লিখবেন, তখন কি হবে, এটা যে কোনো জার্নালে দিলে এটা অ্যাকসেপ্টেড হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, অনেক বেশি। কারণ ওইটাতে স্ট্যান্ডার্ড একটা ফ্রেমওয়ার্ক, তো প্রত্যেকটা না হোক অন্ততপক্ষে 80% যদি আপনি চেকলিস্ট ইনশিওর করতে পারেন, তখন আমি চোখ বন্ধ করে আপনার এই গবেষণাটাকে আমি বিলিভ করতে পারি যে না, এটা একটা সিস্টেমেটিক রিভিউ হয়েছে এবং এটা ট্রান্সপারেন্ট ছিল, সবকিছু সুন্দরভাবে করা হয়েছে। তো প্রিজমা ফ্রেমওয়ার্ক নিয়ে অনেক ডকুমেন্টস আছে, এটা একটু পড়ে নেবেন, ভেরি সিম্পল কিছু চেকলিস্ট। প্রয়োজনে আমরা আপনাদের কিছু ডকুমেন্টস পাঠাই দিব না ইমেইলে, এগুলো একটু স্টাডি করে নিন। সো
দ্যাটস ইট। এই যে চেকলিস্ট গুলা কোন কোন টাইটেলের ক্ষেত্রে কিছু চেকলিস্ট আছে, অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, মেথডস, রেজাল্ট, ডিসকাশন, অর্থাৎ এই ব্যাপারগুলো মেনে 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 আপনাকে চলতে হবে। এবং প্রথমেই বলা হয়েছে সিস্টেমেটিক মানে কি, এটা স্ট্রাকচার্ড ওয়েতে আপনাকে যেতে হবে। হ্যাঁ, এবং সবকিছু এখানে আছে। জাস্ট এই বিষয়গুলো নিয়ে অনেকবার কথা হয়েছে। আচ্ছা, সিস্টেমেটিক রিভিউর ক্ষেত্রে আমরা বেশ কিছু টুলস ইউজ করি। কভিডেন্স আছে, রায়ান আছে, ইন্ডনোট, জোটেরো, এগুলো হচ্ছে প্রথম দুটা হচ্ছে কি, যে ডেটা সিনথেসিস স্ক্রিনিং এর জন্য আমরা প্রথম দুটো ব্যবহার করে থাকি। কভিডেন্সটা হচ্ছে আপনার পেইড কমপ্লিটলি, সোফার আই নো। রায়ানটা হচ্ছে ফ্রি, বাট এটার পেইড ভার্সন আছে। পেইড যদি আপনি নিতে পারেন, ভেরি নাইস। কাজটা আপনি দেখাচ্ছে যে কাজ করতে আপনার হয়তো 15 দিন লাগবে, সেটা আপনার হয়তো 2 ঘন্টায় করে ফেলতে পারবেন। ইন্ডিনোট, জোটেরো, এটা তো আপনারা জানেনই যে এটা হচ্ছে আপনার রেফারেন্স ম্যানেজার টুল। এই বিষয়গুলো আপনার লাগবে। এতে করে কি হবে যে আমরা যে ফাইলগুলো, যে বিভিন্ন ডেটাবেস থেকে যে ফাইলগুলো ডাউনলোড দিলাম, এটা সিএসভি ফরম্যাটে ডাউনলোড দেওয়া যায়, এইগুলো আপনি সরাসরি এই ডেটাবেসগুলোতে ইনক্লুড করতে পারবেন। এবার আরেকজনের সাথে কোলাবোরেশনে কাজ করতে পারবেন। ব্লাইন্ড মডেল আছে, যাতে কে কোনটা বাদ দিচ্ছেন এটা যাতে বুঝতে না পারে। এআই সাজেশন আছে, দেন আপনি কোনটাকে এক্সক্লুড করবেন এখানে জাস্ট মানে খুব মজা, গেমের মতো আপনি দেখতেছেন এটা ডুপ্লিকেট, ওকে বাদ, এটা টাইটেল অ্যাবস্ট্রাক্ট পছন্দ হয় না, ওকে বাদ। ঠিক আছে। আর এখানে যদি পেইড গুলা নিতে পারেন, আমরা কেন পিছায় আছি বাংলাদেশে আমি বলি যে এই টুলস গুলো, আমি যেটা বললাম যে কাজটা আপনার হয়তো 15 দিন লাগবে, বাট এই পেইড ভার্সন গুলো যদি আমরা নিতে পারতাম তাহলে কি হতো, এই কাজটা হয়তো আপনার 2 ঘন্টা 3 ঘন্টার ব্যাপার হাইয়েস্ট। হ্যাঁ, তো আপনি, আমাদের আসলে সীমাবদ্ধতার কারণে আমরা এই বিষয়গুলো করতে পারি না, যার কারণে আমরা এমনিতেই পিছায় আসছি, এরপর এই টেকনোলজি এসে আমাদের আরো পিছায় ফেলছে। তো হোয়াট এভার, থ্যাংক ইউ সো মাচ। মনে হয় অনেক বেশি সময় নিয়ে ফেলছি। এখন আমরা আমাদের কোশ্চেন অ্যান্সার সেশনে চলে আসি।